দেখ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখ, আমাদের যে ক্লাস 12 এর রিভিশন সিরিজ চলছে, এটা আমাদের রে অপটিক্স এর পার্ট চলছিল। তো এটা আমাদের লেন্সের পরের পার্ট এবং এটা লাস্ট পার্ট আমাদের, ঠিক আছে? যে আমরা এখানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়বো, স্ক্যাটারিং ডিসপারশন আমাদের সিলেবাসে আছে, কিন্তু অল্প অল্প করে দেখে নেবো। তো সময় নষ্ট না করে আমরা ঢুকে যাচ্ছি। প্রথমে কিছু ডেফিনেশন আছে, যে এগুলো একটু দেখে নিবি, যে অ্যাকোমোডেশন অফ হিউম্যান আই কাকে বলে। যে নর্মাল আই মানে চশমা ছাড়ার কথা বলা হচ্ছে। একটা স্বাভাবিক নর্মাল মানুষের চোখ কি করে, কাছের জিনিসও দেখতে পায়, দূরের জিনিসও দেখতে পায়। তাহলে সে নিজের মতো করে তার চোখের লেন্সের ফোকাল লেন্থ কন্ট্রোল করছে। এই ঘটনাটাকে অ্যাকোমোডেশন বলে। এবার এই কোশ্চেনটা খুব আসে, যে আমাদের ক্লিয়ার ভিশনের মিনিমাম ডিস্টেন্স কত, 25 সেন্টিমিটার। এটাকে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। এটা কিন্তু আমাদের পরেও কাজে লাগবে, মাথায় রাখবি। অঙ্ক করতে গেলে ক্লিয়ার ভিশন বা ডিস্টিংভিশন বলে লাগে। অ্যাডাপ্টেশন মানেও সেম জিনিস, যে কখনো আমাদের পিউপিলের সাইজ বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, ডিপেন্ডিং যে কতটা ইন্টেন্সিটির আলো এসে পড়ছে। জেনারেলি বেশি ইন্টেন্সিটির যখন আলো এসে পড়ে, তখন পিপলের সাইজ ছোট হয়ে যায়। আবার যখন আমরা অন্ধকার রিজিয়নে আমরা চোখ বড় করে, বা পিপল নিজে থেকে বড় হয়ে যায়, এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাডাপ্টেশন অফ হিউম্যান আই। নেক্সট আমরা আসছি পারসিস্টেন্স অফ হিউম্যান আই। কি না, আমাদের চোখের সামনে দুটো ঘটনার মধ্যে যদি টাইম গ্যাপ 1 সেকেন্ডের 1/10 হয়, আবার বলছি 1 সেকেন্ডের 1/10 হয়, তখন আমরা সেই দুটো ঘটনাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারি। এবং তখন এই ঘটনাটাকে আমরা কি বলবো বল, পারসিস্টেন্স অফ ভিশন। যদি তার আগে হয়, তখন ডিফারেন্সিয়েশন করতে পারি না, ঠিক আছে? তাদেরকে আলাদা আলাদা ভাবতে পারি না। এগুলো একটু ডেফিনেশন পড়ে নিবি। এবার দেখ, আমাদের রোগগুলো পড়তে হবে। মেনলি দুটো রোগ নিয়ে আমরা পড়বো, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, একটা হচ্ছে মায়োপিয়া, সরি। তো হাইপারমেট্রোপিয়া বল বা মায়োপিয়া বল, এই দুটোতেই কিন্তু আমাদের কি আসবে বল, মানে পরীক্ষায় কিন্তু আমাদের অনেক অঙ্কও দেবে। শুধু যে অঙ্ক বা নিউমেরিক্যালি আসবে এরকম না, তোরা এখান থেকে কিন্তু এই ছবি সহ একটা জিনিস মাথায় রাখবি। তুই যখনই হাইপারমেট্রোপিয়া বল বা মায়োপিয়া বল, এই মানে জিনিসগুলো তোর আসবে পরীক্ষার হলে, তোকে যদি শুধু বলে যে এটা রিজন কি, ঠিক আছে, বা এটার রেমিডি কি, ভালো কথা হচ্ছে দুটো জিনিস, একটা রিজন কি, একটা রেমিডি কি, তখনই কিন্তু তোকে মনে রাখতে হবে, তোকে ছবি সহ আঁকতে দেবে। প্রথমে বুঝতে হবে যে হাইপারমেট্রোপিয়া কি। হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে লং সাইড। লং সাইড মানে হচ্ছে, দেখ নামের মধ্যেই আছে লং সাইড। তাহলে লং সাইড, এটার মানেটা কি বল? লং সাইড মানে দূরের জিনিস দেখতে পাচ্ছে। তাহলে এটা কিসের রোগ? তাহলে এই পার্সনটা কি করতে পারছে না, ক্যান নট সি নিয়ারার অবজেক্ট, কাছের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে এই রিজন গুলো কি কি, মানে কেন দেখতে পাচ্ছে না? না, রিজন গুলো দেখ, ফার্স্টে হচ্ছে কি, আইবল শর্ট হয়ে যায়, মানে ছোট হয়ে যাচ্ছে কোনো কারণে। এগুলো লিখতে দেবে সব 1 নম্বরের কোশ্চেন। অথবা কি হয়ে গেছে, আইয়ের ফোকাল লেন্থ লং হয়ে গেছে। ফোকাল লেন্থ অফ আই ইজ লং। তাহলে রেমিডি কি? এর রেমিডি হচ্ছে কনভেক্স লেন্স ইউজ করা, বা আরেক ভাষা বললে পজিটিভ পাওয়ার ইউজ করা। বুঝতে পারলি তোরা? দেখ কি হচ্ছে ভালো করে দেখ, এ তো কাছের জিনিস দেখতে পাচ্ছে না, কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছে। কিন্তু ধরে নিলাম কাছে এইখানে একটা অবজেক্ট আছে এন, সে আলোটাই দেখ এই পথে গেল, লেন্সের ওপর পড়লো, এটা কিন্তু আমার চশমার লেন্স হলো, এরকম প্যারালাল হয়ে গেল বা একটু বেঁকে গেল। এবার এইটা হলো আমাদের পিউপিল বা চোখের লেন্স। সে গিয়ে দেখ এই পেছনে ইমেজ তৈরি করছে, ভালো করে দেখ, যেটা কিনা আমার ডিস্টিংভিশনে কত দেওয়া আছে, দেখ এটা, এই যে এন প্রাইম। এটা তো আমি দেখতে পাবো। মানে বেসিক্যালি কি হচ্ছে, মানে এই বা সামনে থেকে লেখা কনভেক্স লেন্সটা আমার কি সুবিধা দিল, ভালো করে বল। এমনি আমি কাছের জিনিস দেখতে পাই না, এটা আমার রোগটা, হাইপারমেট্রোপিয়া। মাথায় রাখবি, অঙ্ক করতে সাহায্য দেবে। তাহলে চশমাটা লাগালে কি হলো, চশমাটা এই কাছে থাকা অবজেক্টের একটা ইমেজ দূরে তৈরি করে দিল, যেটার জন্য আমার চোখ হ্যাবিচুয়েটেড। তাহলে চশমার কাজ কিন্তু কাছের জিনিসের থাকা অবজেক্টের ইমেজ দূরে তৈরি করে দেওয়া, মাথায় রাখ, চশমার কাজটা ভাব। তাহলে ভালো করে দেখ, লেন্সটার সাপেক্ষে অবজেক্টটা কোন দিকে, বাঁ দিকে, ইমেজটাও কোন দিকে, বাঁ দিকে। এই চ্যাপ্টারে কনভেক্স লেন্স হোক বা কনকেভ লেন্স হোক, ইউ অলওয়েজ নেগেটিভ, ভিও অলওয়েজ নেগেটিভ। অঙ্ক যখন করবি, এখানে ইও নেগেটিভ বসবে, ভিও নেগেটিভ বসবে। বোঝা গেল?
তাহলে এই হলো আমাদের হাইপারমেট্রোপিয়া, যেটা হচ্ছে লং সাইট। সেগুলি উল্টোটা হচ্ছে কি বল, মায়োপিয়া বা শর্ট সাইট। নামের মধ্যেই আছে, শর্ট সাইট মানে কাছের দেখতে পায়, তার মানে দূরে দেখতে পাবে না। তাহলে ক্যান নট সি অবজেক্ট অ্যাট লার্জার ডিস্টেন্স, দূরের বস্তু দেখতে পাচ্ছে না। বোঝা গেল? মানে ধরে নে ইনফিনিটিতে আছে বা অনেক দূরে আছে, সেইগুলো দেখতে পাচ্ছে না। কি কি রিজন হতে পারে বল? না পুরো উল্টো গুলো ভাব, মানে যেখানে এগুলো যেখানে ভেবেছি সেগুলোই ভাববি, কিন্তু উল্টো দিকে ভাববি। কি কি না, আই বল কি হয়ে যাচ্ছে বল রিজন, আই বল সাইজ লার্জ হয়ে যাচ্ছে, অথবা ফোকাল লেন্থ কি হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। তাহলে তার আমার রেমেডি কি বল, না কনকেভ লেন্স ইউজ করতে হবে বা নেগেটিভ পাওয়ার ইউজ করতে হবে। মাথায় রাখবি কি পাওয়ার, নেগেটিভ পাওয়ার ইউজ করতে হবে। এখানে কি হচ্ছে, নিচের ছবিটা দেখ, অসীম থেকে আলো আসছে, তাহলে অবজেক্টটা এখন দেখ, তাহলে আমি দূরের জিনিস দেখতে পাই না কিন্তু কাছের জিনিস দেখতে পাই, তাহলে কি আছে, কিন্তু অবজেক্ট তো দূরেই আছে। তাহলে দূরের থেকে আসা আলো ওই কনকেভ লেন্সে প্রতিসরণের ফলে ইমেজটা কি তৈরি করে দিচ্ছে, কাছে। এই দেখ, দূরের থেকে আলো আসছিল ইনফিনিটি থেকে, তারা মানে প্রতিসরণ হলো, প্রতিসরণ হয়ে যে ইমেজটা তৈরি করছে, ভালো করে দেখ, আমার চোখে যে আলোটা পড়ছে এইটা হলো আমার চোখ, সেই আলোটা কোথা দিয়ে আসছে বলে মনে হচ্ছে বল, এইখান থেকে, এই এফ থেকে, যেটা কিনা আমার মনে হচ্ছে আমার তো কাছে, আমি দেখতে পাই, কোনো অসুবিধা নেই। তাহলে এখানেও দেখ অবজেক্ট বাদিকে, ইমেজও কোন দিকে, বাদিকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু মনে রাখবি ইউ ও নেগেটিভ বসবে অঙ্কে, ভি ও নেগেটিভ বসবে। মনে রাখবি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের অঙ্কে ইউ আর ভি দুটোই নেগেটিভ বসবে, তুই সেটা শর্ট সাইট হোক বা লং সাইট হোক। তাহলে লেন্সগুলোর কাজ বুঝতে পারলি তো, লেন্সগুলোর কি কাজ, না লেন্সগুলো হচ্ছে আমার যে ডিফেক্ট সেটাকে রিমুভ করার জন্য আমি যেটা দেখতে পাই সেই জায়গায় গিয়ে ইমেজটা তৈরি করে দিচ্ছে। হাইপারমেট্রোপিয়া কি, আমার লং সাইড, দূরে দেখতে পাই, তাহলে কাছের অবজেক্টের ইমেজ ওখানে। মায়োপিয়া কি, শর্ট সাইড, কাছে দেখতে পাই, তাহলে দূরের অবজেক্টের ইমেজ কাছে তৈরি করে দিচ্ছে। এই হলো একদম বেসিক গল্প। তাহলে এখান থেকে কি আসবে, রোগগুলো আসতে পারে, নাহলে অঙ্ক। প্রথমেই দেখে নে, ফার্স্ট অঙ্ক কি বলেছে, একটা পার্সনের পাওয়ার মানে ইউজ করে, তার পাওয়ার হচ্ছে 2D, তাহলে কোন টাইপ অফ ডিফেক্ট আছে, তাহলে প্লাস পাওয়ার মানেই কি লেন্স, কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স কোন সাইডে ইউজ করি বল, লং সাইড বা হাইপারমেট্রোপিয়া। বলতে পারবি এর ফোকাস কত, না 100/f মানে তাহলে কত বল, পাওয়ার, তাহলে এফ কত হলো বল, +50 সেন্টিমিটারের কনভেক্স লেন্স ওরা ইউজ করছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক চলে যায়, এই যে এইখান থেকে দেখ কি বলেছে, একটা পার্সন আসবেই আসবে, কিন্তু ইম্পর্টেন্ট এরকম অঙ্কগুলো এরকম টাইপের, এ পার্সন ক্যান সি অবজেক্ট ক্লিয়ারলি অ্যাট এ ডিস্টেন্স 10 সেন্টিমিটার, মানে ও 10 সেন্টিমিটার দূরে দেখতে পায়, 30 সেন্টিমিটার দূরে দেখতে পায় না। তার মানে লোকটার কি রোগ আছে বল, মায়োপিয়া বা শর্ট সাইট। 10 সেন্টিমিটার কাছে দেখতে পাচ্ছে, 30 সেন্টিমিটার দূরে সে দেখতে পাচ্ছে না। তাহলে যেহেতু দূরেরটা দেখতে পাচ্ছে না, মানে দূরেরটা দেখার জন্য কি চাই ওর, চশমা চাই, তার মানে ওর শর্ট সাইট। শর্ট সাইট মানে কি লেন্স, কনকেভ লেন্স বা নেগেটিভ পাওয়ারের স্পেকটেকেল ব্যবহার করতে হবে। ঠিক আছে, লেখা আছে হোয়াট টাইপ অফ স্পেকটেকেল হি শুড ইউজ, কি পাওয়ারের বল, নেগেটিভ পাওয়ার। বোঝা গেল? ক্লিয়ার? তোকে যদি জানতে চাইতো যে তার ফোকাস দৈর্ঘ্য কত বা তার পাওয়ারটা কত, তাহলে কি অ্যাপ্লাই করতিস, লেন্সের ইকুয়েশন 1/v - 1/u = 1/f। তাহলে কি হচ্ছে, যে অবজেক্টটা ভালো করে বোঝ 30-এ খালি চোখে দেখতে পাচ্ছে না, চশমা পরলে দেখতে পাচ্ছে, তার মানে কি, চশমাটা কি সুবিধা দিচ্ছে, 30-এ থাকা অবজেক্টের ইমেজ কিসে তৈরি করে দেওয়া, 10-এ, যেটা কিনা ও খালি চোখেই দেখতে পেত। তাহলে ইমেজ ডিস্টেন্স কত, -10, অবজেক্ট ডিস্টেন্স কত, -30। তাহলে এখান থেকে কত আসলো, 1-এর 30 - 1-এর 10, তাহলে 30, 1 - 3, তাহলে ফোকাল লেন্থ পেয়ে গেলাম -15 সেন্টিমিটার। তাহলে পাওয়ার কত পেলাম বল, 100/-15, 5 দিয়ে ডিভিজেবল, তাহলে -20/3 এত ডায়োপ্টার। মাইনাসই আসা উচিত ছিল, কারণ আমরা কনকেভ লেন্স ইউজ করছিলাম। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে যায়, কি বলেছে, একটা লোক +3D চশমা পরলে 25 সেন্টিমিটার দেখতে পায়। প্লাস মানে কি লেন্স বল, কনভেক্স লেন্স,
আর মনে রাখবি তাহলে তার কি সাইড বল, লং সাইড, মানে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। তাহলে +3 পড়লে 25টা দেখতে পাচ্ছে। তাহলে +3 ছাড়া মানে চশমা ছাড়া কোনটা দেখতে পায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এটা নিউজ পেপার দিয়ে আসতে পারে, বুঝতে পারলি? যে একজন বয়স্ক মানুষ এই সামথিং পাওয়ারের চশমা পরে নিউজ পেপার পড়ে। যদি সে আজকে নিউজ মানে চশমা সে হারিয়ে ফেলে, তাহলে কোথায় নিউজ পেপার রাখলে সে পরিষ্কার দেখতে পাবে? একই কোশ্চেন কিন্তু মাথায় রাখবি। ক্লিয়ার? তাহলে স্পেকটেকেল ছাড়া, তাহলে আগে দেখে নে পাওয়ারটা বার করে নে +3, তাহলে 100/f, তাহলে ফোকাল লেন্থ পেয়ে গেলি 100/3 হয়ে গেল ফোকাল লেন্থ। 1/v minus 1/u equal to 1/f। তাহলে ভালো করে বলছে দেখ, যখন কিনা চশমা পড়েছে তখন 25 সেন্টিমিটারটা দেখতে পাচ্ছে। তাহলে অবজেক্টটা কততে আছে বল? 25-এ। ফোকাল লেন্থ কনভেক্স লেন্সের কি হয় বল? প্লাস। ভিটা আমি জানি না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ওদিকে গেলে আবার মাইনাস। তাহলে 3/100 মাইনাস 1/25, তাহলে 100, 3 - 4 মাইনাস 1/100, তাহলে v ইকুয়াল টু -100 সেন্টিমিটার পেলি। এইবার এটা দিয়ে কি পেলি? এটা মানে কি, চশমা যখন পড়েছিল 25 সেন্টিমিটারে থাকা অবজেক্টের ইমেজ 100-তে তৈরি হচ্ছিল, যেটাও দেখতে পায়। তাহলে আজকে যখন চশমা পরে নেই, উইদাউট স্পেকটেকেলস আছে, তখন অবজেক্টটাকে অবশ্যই কোথায় রাখতে হবে? ওই 100-তে রাখতে হবে। অবজেক্ট ইজ প্লেসড অ্যাট 100 সেন্টিমিটার, যাতে চশমা ছাড়াই 100 সেন্টিমিটারটাও দেখতে পায়। ইমেজ 100-এ তৈরি হচ্ছে মানেটা কি? চশমাটা বা স্পেকটেকেলসটা কি করছে? 25-এ থাকা অবজেক্টের ইমেজটা 100-তে তৈরি করছে। তাহলে আজকে 25, এই চশমাটার কাজ 25টাকে 100-এ তৈরি করা। ঠিক আছে? আমার মনে হচ্ছে 100-তে, মানে 100-তে তৈরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে আজকে যদি চশমা ছাড়া ভাবি, তাহলে 100-তে থাকলে এমনিই দেখতে পেতাম। এটাই। তাহলে কিভাবে বার করতে হবে বুঝতে গেল? চশমা ছাড়া অঙ্কে মনে রাখবি, চশমা ছাড়া অঙ্ক মানে ইমেজ ডিসটেন্সটা বার করতে হবে। পরিষ্কার কথা, সে কনকেভ লেন্স হোক বা কনভেক্স লেন্স হোক, অত তুই ভাববি না। আর এই চ্যাপ্টারে কিন্তু খুবই সোজা, ইউ আর ভি দুটোই নেগেটিভ। কি বলেছে? 1% অবজেক্ট দেখতে পায় ফ্রম 40। ফ্রম 40 মানে কি? 40 থেকে শুরু করে ইনফিনিটি অবধি। তাহলে দূরের জিনিস দেখতে পাচ্ছে, লং সাইড। কাছের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে কাছের জিনিস দেখতে পাচ্ছে না মানে বুঝে গেলি কি পাবার বল? কনভেক্স লেন্স। তাহলে যদি সে 25-এর অবজেক্ট দেখতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে 1/v minus 1/u equal to 1/f। তাহলে 25-এর অবজেক্টে এমনি দেখতে পাবে না, তাহলে 25-এর যে অবজেক্টটা আছে তার ইমেজ কততে তৈরি হতে হবে? 40-এ। তাহলে -1/40 প্লাস 1/25 ইকুয়াল টু 1/f। তাহলে 5 5 200, 8, তাহলে কত হলো বল? 3/200। এটা হলো ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থ কত পেলাম? 200/3। তাহলে পাওয়ার কত পেলাম বল? 100/f। তাহলে 100/200/3 করলে কত পাচ্ছি? +3/2 ডায়োপ্টার। প্লাস মানে কি লেন্স বল? কনভেক্স লেন্স। ঠিক আছে? নেক্সট দেখ, চলে আয়। সিম্পল মাইক্রোস্কোপের রে ডায়াগ্রাম এবং ওয়ার্কিং প্রিন্সিপালও কিন্তু দেবে, মনে রাখবি। এবং ওয়ার্কিং প্রিন্সিপালও দেবে। বা তোকে যদি বলে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ম্যাগনিফাইং গ্লাস, তাহলেও এটা ভাবতে হবে। তো মনে রাখবি, সিম্পল মাইক্রোস্কোপ বা ম্যাগনিফাইং গ্লাসে কি করা হয়? খুব ভালো করে ছবিটা ভাব। এইরকম একটা কনভেক্স লেন্স নেওয়া হয়। এটা হয় তার ফোকাল লেন্থ, অবজেক্টকে একদম খুব কাছে রাখা হয়। মানে এই কনভেক্স লেন্সের 6 নম্বর ছবিটা, যেটা লেন্স চ্যাপ্টারে পড়লি, কি হয়? কনভেক্স লেন্স একটা ক্ষেত্রে কি তৈরি করতে পারে বল? ভার্চুয়াল ইমেজ। সেই ভার্চুয়াল ইমেজের কনসেপ্টটা বুঝতে পারলি সবাই? তাহলে এখানে আমার ইমেজটা তৈরি হচ্ছে। তাহলে অবজেক্টটাকে ক্যাপিটাল পি কিউ ধরলাম, ইমেজটাকে স্মল পি কিউ ধরলাম। একটু পরে বোঝাচ্ছি। এই ক্যাপিটাল পি পয়েন্ট থেকে একটা লম্ব ড্র করছি, যেটা কিনা স্মল পি ওয়ানে কাট করছে। এর পরে বলছি। তাহলে আমরা কি ইমাজিন করছি? যে স্মল পি কিউটা
is produced at distinct vision, মানে কত ক্যাপিটাল ডি তে, মানে আমরা স্মল পি কিউ দেখতে পাচ্ছি, তার মানে ওটা আমার ভিশনের মধ্যে তৈরি হয়েছে, ঠিক আছে, ওটা আমার ভিশনের মধ্যে তৈরি হয়েছে। ক্লিয়ার? P1 থেকে আবার একটা এখানে জয়েন করছি। আচ্ছা, আগে এই বড় অ্যাঙ্গেলটা নিচ্ছে, যে এই অ্যাঙ্গেলটা, এটাকে আলফা ধরলাম। তাহলে আমায় বল, আচ্ছা এই পয়েন্টটাকে অপটিক্যাল সেন্টার ও ধরছি, ঠিক আছে, তাহলে আমায় বল tan আলফা মানে কি লিখতে পারি বল, যদি এই বড় ত্রিভুজটা দেখে দেখি, বড়টা স্মল পি কিউ বাই ও স্মল কিউ, এটা লিখতে পারি tan আলফা মানে। আর এই ছোট কোণটাকে আমরা বিটা ধরছি, এই ছোট কোণটাকে, তাহলে tan বিটা মানে আমি কি লিখতে পারি বল, p1 কিউ বাই ও স্মল কিউ, এবার স্মল p1 কিউ মানে ক্যাপিটাল পি কিউ বাই ও স্মল কিউ। এবার অ্যাঙ্গেল গুলো যদি খুব মানে ছোট হয়, মানে অ্যাকচুয়ালি কি বলতো, ভালো করে বোঝ, এই স্মল p1 কিউ জিনিসটা কি, স্মল পি কিউরই একটা অংশ। মানে আজকে যদি ভালো করে বোঝ, আজকে যদি লেন্স ছাড়া দেখ, লেন্স থাকার জন্য ক্যাপিটাল পি কিউ এর ইমেজ কোনটা হচ্ছে বল, স্মল পি কিউ, যেটা আমার ডিস্টিংক্ট ভিশনে। তাহলে আজকে যদি লেন্স ছাড়া আমাকে দেখতে হতো, ক্যাপিটাল পি কিউ কি আমি দেখতে পেতাম? পেতাম না। তাহলে ক্যাপিটাল পি কিউ কে কোথায় রাখতে হতো বল, এতটা দূরে রাখতে হতো। তাহলে গল্পটা হচ্ছে কি, যে p1 কিউ ইজ অবজেক্ট if we want to see without lens। তাহলে লেন্স ছাড়া যদি দেখতে হয়, তাহলে কিন্তু ক্যাপিটাল পি কিউ দেখতে পাবো না। ক্যাপিটাল পি কিউটাকে কোথায় গিয়ে লিখতে হবে বল, p1 স্মল কিউতে। সেটা কত অ্যাঙ্গেল তৈরি করেছে, বিটা। আর p1 স্মল কিউ মানেই ক্যাপিটাল পি কিউ, ঠিক আছে। আচ্ছা, এবার আলফা বা বিটা এই দুটো অ্যাঙ্গেলই যদি স্মল হয়, তাহলে ট্যান আলফাটা অলমোস্ট আলফা হবে, আর ট্যান বিটাটা অলমোস্ট বিটা হবে। তাহলে এই দুটোকে ভাগ করলাম, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এখানে যেটা হয়, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কত আসলো বল, বিটা বাই আলফা। তাহলে করলে কত আসছে, ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ। এবার এবার ভালো করে লক্ষ্য করে দেখ, যদি তুই ছোট পি ও ছোট কিউ এবং বড় পি ও বড় কিউ, স্মল পি কিউ ও ক্যাপিটাল পি কিউ, এই বড় দুটো ত্রিভুজ নিস, দেখ দুটো ত্রিভুজ কি ত্রিভুজ বল, সদৃশ্য, কারণ এই বড় ত্রিভুজটার মধ্যে একটা ছোট ত্রিভুজ। তাহলে সদৃশ্য ত্রিভুজ হলে তাদের বাহুর রেশিও গুলো কি হবে, সমান। তাহলে কত হবে, ও ক্যাপিটাল কিউ বাই ও স্মল কিউ। ও ক্যাপিটাল কিউ মানেই ছিল অবজেক্ট ডিস্টেন্স, আর ও স্মল কিউ মানেই কি ছিল বল, ইমেজ ডিস্টেন্স। কিন্তু ইমেজটা কোথায় তৈরি হয়েছে, আমার ডিস্টিংক্ট ভিশনে। ইমেজটা কোথায় তৈরি হয়েছে, আমার ডিস্টিংক্ট ভিশনে। তাহলে ইউ বাই ডি। ক্লিয়ার কি ক্লিয়ার না, ইউ বাই ডি। তাহলে ম্যাগনিফিকেশন কত দাঁড়ালো বল, না সরি আমি ভুল লিখেছি, আচ্ছা আমি পরে আসছি ওটা, আগে এটা দেখে নি। দেখ লেন্সের ইকুয়েশন কত আসে, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে ইউটাও বাদিকে, ভিটাও দেখ বাদিকে, ডি দিয়ে গুণ করলাম, আর দুটোই যেহেতু বাদিকে সেই জন্য কি করলাম, মাইনাস বসালাম। শুধুমাত্র ফোকাল লেন্থটা প্লাস, তাই প্লাস বসলো। ক্লিয়ার? তাহলে কত আসলো, মাইনাস ডি বাই ভি, মাইনাসে মাইনাসে প্লাস, ডি বাই ইউ ইকুয়াল টু 1/f। তাহলে ডি বাই ইউ ইকুয়াল টু কত আসলো, 1/f প্লাস ডি বাই ভি। ঠিক আছে, সরি দুদিকেই তো ডি দিয়ে গুণ করেছি, তাহলে একটা ডি থাকবে, ডি বাই এফ, তাহলে ডি কমন চলে যাচ্ছে, 1/v প্লাস 1/f। এতটা ক্লিয়ার? দেখে নে সবাই এতটা বুঝেছিস কিনা। ওকে, হ্যাঁ, তো এতটা বুঝতে পারলি।
এবার দেখ এই জায়গাটাই আমি বলছিলাম যে একটু ভুল আছে, এটা আলফা বাই বিটা হবে। বইতে কিন্তু ভুল নেই, বইতে দেখবি বিটা বাই, অনেকে ভাবতে পারে দাদা বইতে তো বিটা বাই আলফা আছে, বইতে দেখবি ওরা এই বড় কোণটাকে বিটা ধরেছে আর ছোট কোণটাকে আলফা ধরেছে, তোর ওপর তুই বিটা আলফা কোনটাকে ধরছিস। তাহলে আমি যদি উল্টো ধরেছি তাহলে এক মোলার ম্যাগনিফিকেশন আমার অনুযায়ী আলফা বাই বিটা হবে। বোঝা গেল? আলফা বাই বিটা করলে এবার ঠিক আছে, দেখ আলফা বাই বিটা করলে কত আসছিল, স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ। এবার স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ মানে কি, উল্টে যাবে, তাহলে ম্যাগনিফিকেশন কত, ডি বাই ইউ। এবার ডি বাই ইউ মানে আবার বসানো যায় ডি ইন্টু 1+v+1/f। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কত পেলি, ডি ইন্টু 1/v+1/f। এবার এখান থেকে দেখ আমার দুটো প্রুফ আছে, আমি এখানে স্টার মেরে ওপরে করে দিচ্ছি যে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে ইমেজ ইজ প্রডিউসড অ্যাট ডিস্টিংক্ট ভিশন, যদি ডিস্টিংক্ট ভিশনে তৈরি হয় তাহলে নিজেরা বল ইমেজ ডিস্টেন্স ক্যাপিটাল ডি এর সাথে সমান। তাহলে ভি এর জায়গায় যদি ডি বসাস তাহলে কত আসছে বল, ডি বসালে গুণ করে দে 1+d/f। দেখ এই জন্যই কিন্তু মাইক্রোস্কোপের ক্ষেত্রে দেখবি এই কোশ্চেনটা বলা হয় খুব, যে ফোকাল লেন্থ ছোট নেওয়া হয়। কেন না, মাইক্রোস্কোপের ফোকাল লেন্থ যদি ছোট হয় ম্যাগনিফিকেশন কি হবে বল, বড় হবে। এই কোশ্চেনটা খুব আসে, ঠিক আছে। আর একটা সেকেন্ড কেস, কি সেকেন্ড কেস, যে ইমেজটা যদি ইনফিনিটিতে তৈরি হয়, ইমেজ অ্যাট ইনফিনিটি, তাহলে যদি ইনফিনিটি তৈরি হয় তখন ইমেজ ডিস্টেন্সটা ইনফিনিটি, তাহলে 1/∞ 0 দেবে, তাহলে তখন ম্যাগনিফিকেশন কত হবে বল, d/f। তাহলে মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশনের অঙ্কে তুই দুটো ফর্মুলা ইউজ করতে পারিস, 1+d/f বা শুধু d/f। ডিটা কত, 25 সেন্টিমিটার, যদি না বলা থাকে বা অঙ্কে যদি তোকে ডিস্টিংভিশন কিছু বলে দেয় তাহলে সেটা অ্যাপ্লাই করবি। ক্লিয়ার? ওকে। এই যে সিম্পল মাইক্রোস্কোপ গেল, এইবার হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কাউন্সিলের কোশ্চেনে কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপের তোর ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা আছে। আগে ছবিটা দেখ। কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি করা হয়, দুটো লেন্স ইউজ করা হয়। তাহলে এটা হলো আমার অবজেক্ট ক্যাপিটাল পি কিউ। ক্লিয়ার? প্রথমে এ কিন্তু একটা রিয়েল ইমেজ তৈরি করছে, তাহলে এটা হচ্ছে এফ ও, এটা ও, তাহলে এতটা হচ্ছে স্মল এফ ও। তাহলে স্মল এফ ও দিয়ে কি বোঝাচ্ছি বল, অবজেক্টিভ লেন্সের ফোকাস বা ফোকাল লেন্থ, অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ হলো। আর ও দিয়ে একটা যাচ্ছে, তারা এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এখানে একটা ইমেজ তৈরি হলো, সেই ইমেজটাকে নাম দিলাম P1 P1 Q1। তাহলে আগে শুধু অবজেক্টিভ লেন্সের জন্য ভাব, তাহলে শুধু যদি অবজেক্টিভ লেন্সটার কথা ভাবি, নর্মাল ম্যাগনিফিকেশন কি হবে বল, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। তাহলে কত, এই যে কি ভাব বলতে বল, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। এই যে এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স ভি, এটা ছিল অবজেক্ট ডিস্টেন্স কি বল, ইউ। তাহলে কি লিখতে পারি বল, শুধু v/u লিখলাম। এবার পরের লেন্সটা দেখ, আলাদা করে ছবি দিয়ে আঁকছি তাই বুঝতে পারিস। পরের লেন্সটা কিন্তু খুব এর কাছে, এটাকে কি লেন্স বলা হচ্ছে বল, আইপিস। আর এই অবজেক্ট টু অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে এল, মানে পুরো কম্পাউন্ড মাইক্রোস্কোপের দৈর্ঘ্য। এবং তাতে কি হচ্ছে, এই এফির মধ্যে এটা চলে আসছে, মানে আবার বলছি দেখ, প্রথম লেন্সটার জন্য রিয়েল ইমেজ যেটা তৈরি হলো সেটাই এর জন্য অবজেক্ট হিসাবে কাজ করবে, লেন্সেই পড়লাম একটার ইমেজ অন্যজনের অবজেক্ট। কিন্তু P1 Q1টা সেকেন্ড লেন্সের ফোকাসের ভেতর হয়ে যাচ্ছে। তাহলে তখন ছবিটা কি হয়ে গেল, যেই সেকেন্ড লেন্সের ফোকাসের ভেতর হয়ে যাচ্ছে তখন গল্পটা হয়ে যাচ্ছে কার মতো বল, এই আগে যে সিম্পল মাইক্রোস্কোপ করলি ওর মতো। তাহলে ফোকাসের মধ্যে হয়ে গেলে কি হবে বল, একটা ম্যাগনিফাইং ভার্চুয়াল ইমেজ তৈরি করবে। এটাকে আমরা নাম দিলাম P2 Q2। তাহলে ছবিটা যাবে দেখ এরকম। আর এটার মাথা থেকে আবার একটা লাইন এইটার সাথে যুক্ত থাকবে। বুঝতে পারলি? এরকম।
তাহলে এরা গিয়ে যে এখানে তৈরি করছে, এটা লাইট না, এরা দুটো লাইট এরকম, বুঝতে পারলি? তাহলে কি বলছি, তাহলে P1 Q1 কে প্রডিউস করেছে বল, অবজেক্টিভ লেন্স, produced by objective lens will act as object for eyepiece lens where তাহলে অবজেক্ট ইজ ভেরি নিয়ার টু লেন্স, লেন্সের খুব কাছে। তার মানে এটা কি হিসাবে কাজ করবে বল, ইট উইল অ্যাক্ট অ্যাজ, এই সেকেন্ড লেন্সটা কি হিসাবে কাজ করবে, আগেরটাতেই করলি বল, ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করবে। এবার তোকে ম্যাগনিফাইং গ্লাসের আগে প্রুফটা করতে হবে, ম্যাগনিফাইং গ্লাসের প্রুফটা করতে হবে, মানে আগের পেজের প্রুফটা। তাহলে ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রে তুই যদি প্রুফটা করিস, ম্যাগনিফিকেশন ওটা আলাদা করে আবার করতে হবে, ম্যাগনিফাইং গ্লাস হেডিং করে করবি। তাহলে তখন তুই ম্যাগনিফিকেশন কত পেলি বল, কি ছিল, ডি ইন্টু 1/v প্লাস 1/f, এখানে f বলতে কি বুঝবে বল, এফই বুঝবে, আইপিস লেন্স। তাহলে দুটো লেন্স নিয়ে টোটাল ম্যাগনিফিকেশন কি হবে, কি পড়িয়েছিলাম লেন্সে, দুটো লেন্সের জন্য বল, m0 ইন্টু me, বোঝা গেল? তাহলে কত আসলো বল, v/u, ডিটা ভেতরে ঢুকিয়ে দিলি, d/v প্লাস d/fe, এতটা ক্লিয়ার সবার? এবার v/u যেটা অবজেক্টিভ লেন্সের জন্য, সেটা আলাদা করে একটা বার করা যায়, কি বার করা যায় দেখ, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, v এর জায়গায় পজিটিভ, ইউ এর জায়গায় নেগেটিভ, এফ এর জায়গায় পজিটিভ, অবজেক্টিভ লেন্স বলে এফও। তাহলে রিলেশনটা কত দাঁড়াচ্ছে বল, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f নট, ভি দিয়ে গুণ করে দিলাম, তাহলে 1 প্লাস v/u ইকুয়াল টু v/f নট। তাহলে শুধু v/u কত দাঁড়ালো বল, v/f নট মাইনাস 1, ক্লিয়ার, v/f নট মাইনাস 1। তাহলে এটা যদি বসিয়ে দিই, দেখ তাহলে কত পেলাম, v/f নট মাইনাস 1, আর এখানে কত ছিল, d/v প্লাস 1/fe, d/fe, আরো ভালো করে বললে, ঠিক আছে? তাহলে v/f নট মাইনাস 1, আর এর ভেতরে যা কমন নিলি, ঠিক আছে, 1/v প্লাস 1/fe। এবার গল্পটা যদি একই হয়, যে ইমেজটা, ইমেজ মানে লাস্ট ইমেজ কোনটা বল, p2q2, যদি ডিস্টিংক্ট ভিশনে তৈরি হয়, মানে আমি দেখতে পাই, তাই তো তৈরি হচ্ছে, প্রডিউসড অ্যাট ডিস্টিংক্ট ভিশন, মানে আমি কোনটা লাস্টে দেখতে পাচ্ছি, আইপিস যেটাকে ম্যাগনিফাইড করে তৈরি করেছে, তাহলে তার ইমেজ ডিস্টেন্স ক্যাপিটাল ডি হবে। তাহলে ভি এর জায়গায় ক্যাপিটাল ডি বসাই, তাহলে কত আসলো, v/f নট মাইনাস 1, 1 প্লাস d/fe। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশনের ফর্মুলা এটা। এবার জেনারেলি কি হয়, ভি এর ভ্যালুটা এফ নট এর থেকে অনেক বেশি থাকে, আর ডি এর ভ্যালুটা এফ এর থেকে অনেক বেশি থাকে। তাহলে ভি এর ভ্যালুটা যদি এফ নট থেকে বেশি থাকে, v/f নট কি হবে, একের থেকে অনেক বেশি, যাতে এক বাদ দিলে কিছু যায় আসে না। একই রকম ভাবে ডি এর ভ্যালুটা যদি এফ এর থেকে অনেক বড় হয়, তাহলে এটাও ভ্যালুটা একের থেকে অনেক বেশি, যে এক যোগ করে কোনো যায় আসে না। তাহলে ম্যাগনিফিকেশন কত দাঁড়াবে বল, v/f নট ইন্টু d/fe, এইরকম ভাবে ধরতে পারিস। তো পাশে লিখে দিতে পারিস তাহলে এখানে v/f নটটা একের থেকে অনেক বড়, d/fe টা একই রকম ভাবেই একের থেকে অনেকটা বড়, ক্লিয়ার? এই হলো আমার দুটো মাইক্রোস্কোপ, বোঝা গেল? মাইক্রোস্কোপের পর আসবো আমরা, এটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ পড়িয়ে দিলাম, মাইক্রোস্কোপের পর এই কোশ্চেনটা, ঠিক আছে, যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ফোকাল লেন্থ কেন ছোট করা হয়, যেটা বললামই। আচ্ছা সরি, এইখানে না ডি এর জায়গাটায় এল, ভি এর জায়গাটা অনেক জায়গায় বইতে এল করা থাকে, কেন এটাও একটু বলে দিই। এখানে একটা কনভার্সন এটাও রাখতে পারি, সেটাকে চেঞ্জও করা যায়, কেন দেখ ভালো করে, অলমোস্ট এই ভিটা তুই যদি ছবিটাই দেখিস, আগের ছবিটা আমরা যেটা দেখলাম, অবজেক্টিভ লেন্স যে ইমেজটা তৈরি করছে, মানে P1 Q1, সেটা একদম দেখ এন্ডেই তৈরি হচ্ছে, হ্যাঁ কি না?
তাহলে একেবারে যেহেতু এন্ডে তৈরি হচ্ছে, তাহলে P1 Q1 টার যে ইমেজ ডিস্টেন্স, তাহলে এখানে প্রথমে ওটা লিখে নিবি, P1 Q1 উইল প্রডিউস at the end of the tube, টিউবের একদম শেষের দিকে তৈরি হবে, যাতে ওই ভিটা কি হয়, এল এর সাথে সমান হয়। তাহলে এই ভি এর জায়গায় তুই ভি না লিখে কি লিখতে পারিস, এল লিখতে পারিস। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা এইরকম দাঁড়াবে। ঠিক আছে, L by F naught minus 1 into 1 plus D by F, that will be your answer. Clear? ওকে, তো এরপর আমরা মাইক্রোস্কোপ থেকে অঙ্ক এবং তার কনসেপচুয়াল কিছু কোশ্চেন গুলো করে নেব। ফার্স্ট কোশ্চেন এটাই ছিল যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ফোকাল লেন্থ কেন ছোট নেওয়া হয়। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন কত পেলি, L by F0 minus 1 1 plus D by FE। তাহলে এখানে নিজেই দেখ F0 বল বা FE বল দুটোকেই শর্ট নেওয়া হবে অল্প, যাতে ম্যাগনিফিকেশনটা কি হতে পারে বল, বেশি হতে পারে। এটা কথায় লিখবি, দুটো ফোকাল লেন্থই কিন্তু অল্প ছোট নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, যে ম্যাগনিফিকেশন আমরা বৃদ্ধি করব কি করে। তাহলে ফর্মুলা L by F naught minus 1 into 1 plus D by FE, আগে এটা লিখে নিলি, ক্যাপিটাল ডি তো চেঞ্জ করতে পারিস না, তাহলে F0 FE কে কি নিতে হবে বল, স্মল নিতে হবে ফোকাল লেন্থ গুলো। 2 নম্বর এল বা টিউবের লেন্থটাকে কি করতে হবে বল, ইনক্রিজ করতে হবে। তাহলে দেখ ঘুরিয়ে যদি আজকে কোশ্চেন আসে যে টিউবের লেন্থ বাড়লে ম্যাগনিফিকেশন বাড়বে না কমবে, টিউবের লেন্থ বাড়লে ম্যাগনিফিকেশন বাড়বে, আমি কিন্তু ওটা আলাদা করে আবার কোশ্চেন কিন্তু আসবে না। আচ্ছা, এর মধ্যে কোশ্চেন দিয়েছে দেখ, তাহলে আইপিস আর অবজেক্টিভ দুটো লেন্স, তার মধ্যে কার ফোকাল লেন্থ বল, না অবশ্যই আইপিসের ফোকাল লেন্থ অবজেক্টিভের থেকে বড় হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখ, যে আমরা যদি অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ বাড়িয়ে দিই তাহলে কি হবে, মাইক্রোস্কোপেরটা লিখে রাখ ডিক্রিজ করবে, টেলিস্কোপটা ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে, আমরা টেলিস্কোপ পড়ছি, কোশ্চেনটা এখানে ছিল বলে আমি করিয়ে দিচ্ছি, টেলিস্কোপের রে ডায়াগ্রাম বা ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা করব, তখন বুঝতে পারবি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, একটা কনভেক্স লেন্স আছে যার পাওয়ার এত, তাহলে পাওয়ার কত বলেছে 10, তাহলে পাওয়ার বলা মানেই তুই ধারার ধার আগে কি বার করে নিবি বল, ফোকাল লেন্থ বেরিয়ে গেল, যেটাকে সিম্পল মাইক্রোস্কোপে ইউজ করা হচ্ছে, তার ম্যাক্সিমাম আর মিনিমাম। তাহলে দেখ সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন দুটো পড়েছিলিস, একটা 1 প্লাস ডি বাই এফ আর একটা শুধু ডি বাই এফ, তাহলে এটা ম্যাক্সিমাম দেবে, দেখ বেশি ভ্যালু, এটা কম ভ্যালু, তাহলে এটা কি দেবে বল, মিনিমাম দেবে। তাহলে যদি কিছু না বলা থাকে ডিস্টিংভিশন কত ধরবি 25, তাহলে কত আসলো বল 3.5, এটা 25/10 কত আসলো বল 2.5, তাহলে কত থেকে কতর মধ্যে হবে বল 2.5 থেকে 3.5। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখ, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, একটা সিম্পল মাইক্রোস্কোপে আসার মতো অঙ্ক। কি বলেছে, একটা অবজেক্টকে 5 সেন্টিমিটার দূরে রাখলে ইমেজটা 20-তে তৈরি হয়, তাহলে ম্যাগনিফাইং পাওয়ার বার করো ম্যাক্সিমাম। তাহলে আগে বুঝে নে, ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ার মানে 1 প্লাস ডি বাই এফ। এখানে কি কি লাগবে বল, ডিটা দেখ তোরা নিজেরা অঙ্কে কত বলা আছে 24, না বলা থাকলে 25 ধরতাম, তাহলে লাগবে এফ, সেটা বার করার জন্য কনভেক্স লেন্স নরমাল 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। কিন্তু ভি আর ইউটা কিন্তু ভালো করে দেখতে হবে, কেন না, ভালো করে লক্ষ্য কর, এখানে রিয়েল বলে দিয়েছে, এখানে কিন্তু ভার্চুয়াল ইমেজ বলেনি। জেনারেলি ম্যাগনিফাইং গ্লাসে কি তৈরি হয় বল, ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, কেন, দুটোই বাদিকে তৈরি হয় লেন্সে, কিন্তু এরা বলেছে রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, তার মানে কিন্তু সেটা ডান দিকে। তাহলে ভিটা কত হবে +20, ইউটা কত হবে -5, ফোকাল লেন্থ আমি জানি না, তাহলে কত হলো 1/20 প্লাস 1/5 ইকুয়াল টু 1/f, তাহলে 20, 1 + 4, তাহলে ফোকাল লেন্থ কত পেলাম বল 4 সেন্টিমিটার। তাহলে এখানে যদি 1 + 24/4 বসাই, তাহলে ম্যাগনিফিকেশন কত পেলাম বল 7। আর যদি এই রিয়েল কথাটা না থাকতো, শুধু মাইক্রোস্কোপ, দেখ এখানে ভালো করে যদি খেয়াল করিস, তোরা কিন্তু মাইক্রোস্কোপ বলেনি, আমরা পড়ছি বলে আমাদের মনে হচ্ছে, তো ওরা যদি রিয়েল কথাটা না বলতো, মাইক্রোস্কোপ বলতো, তাহলে কিন্তু সেম হতো উত্তর, এই +20টা -20 বসতো। বারবার বলছি, মাইক্রোস্কোপে মনে রাখলে ওইখানে লিখে রাখতে পারিস, বা এখানে যদি তোকে বলতো সিম্পল মাইক্রোস্কোপ, এই অঙ্কটা শুধু সিম্পল মাইক্রোস্কোপ বলা আছে, বা ম্যাগনিফাইং গ্লাস,
যদি এই অঙ্কটায় বলা থাকতো তখন কিন্তু ইউ নেগেটিভ বসাতিস, ভিও নেগেটিভ বসাতিস, কারণ দুটোই লেন্সের বাঁ দিকে। তাই এই রে ডায়াগ্রামে চিহ্ন নিয়ম বা সাইন কনভেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় থাকবে সবার। বোঝা গেল? ওকে, এরপর দেখ আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে টেলিস্কোপ। আর একটা ইম্পর্টেন্ট আমাদের পার্ট। টেলিস্কোপে দু রকম টেলিস্কোপ হয়, একটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যেটা আমরা পড়বো, একটাকে বলা হয় টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ। টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ আর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের মধ্যে অনেক সময় পার্থক্য দিতে পারে। টেরিস্ট্রিয়াল টেলিস্কোপে কি হয়, ভার্চুয়াল ইমেজ হয় এবং ইরেক্ট হয়। টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ কিসে কাজ করে, আর্থের ওপর কোনো জিনিসকে দেখতে, অন আর্থ বা আর্থের কাছাকাছি কোনো জিনিসপত্রকে দেখতে, মানে বেশি দূরের নয়। অন্যদিকে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ মনে রাখবি ভার্চুয়াল তো হবেই, কিন্তু ইনভার্টেড। দেখ এটা প্রথম তোরা দেখলি, আমি এতদিন কি বলছিলাম, ইনভার্টেড মানে রিয়েল, ইরেক্ট মানে ভার্চুয়াল। এখানে পুরো উল্টো, আমরা রে ডায়াগ্রাম পড়বো। এটা কি না, স্টার, প্ল্যানেট, অনেক দূরের দূরের জিনিস দেখার জন্য ইউজ করা হয়। তো আমাদের আছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। এবার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপও আবার দু রকম হয়, ঠিক আছে? যদি ভালো করে বলিস, একটা হয় রিফ্লেক্টিং টেলিস্কোপ, আর একটাকে বলা হয় রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। আমাদের আছে রিফ্র্যাক্টিংটা, এবং রিফ্র্যাক্টিং এর অনেক প্রুফ টুফ আছে। প্রথমে আমরা আসছি রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। রিফ্র্যাক্টিং টেলিস্কোপের আবার দুটো ছবি হয়, ঠিক আছে? ফার্স্টেরটা হচ্ছে ফোকাসিং ফর ইনফিনিটি। ফোকাসিং ফর ইনফিনিটি ছবিটা কিরকম হবে না, দুটো লেন্স, ভালো করে বুঝবি। এটা হলো আমাদের এগেন অবজেক্টিভ লেন্স যার ফোকাল লেন্থ এফও, এটা হলো আমাদের আইপিস লেন্স যার ফোকাল লেন্থ এফই। তাহলে অসীম বা দূর থেকে আলো আসছে, তো দূর থেকে যে আলোগুলো আসছে তারা যে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হবে এরকম কোনো ব্যাপার নেই। তারা কার প্যারালাল হয়েছে বল, তারা নিজেদের মধ্যে প্যারালাল ঠিকই, কিন্তু সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল নয়। আবার বুঝতে বলছি, তারা নিজেদের মধ্যে প্যারালাল ঠিকই, কিন্তু তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল নয়। তাহলে এরা কিনা এরকম ভাবে হলো, এখানে ইমেজ তৈরি করছে। এবার এটা আবার এরই ফোকাস, বুঝতে পারলি? মানে ভালো করে গল্পটা হচ্ছে, এই ছবিতে কি হচ্ছে, এমন ভাবে রেখেছি যে ভালো করে বোঝ, এখানে কনসেপ্টটা কি হচ্ছে বলতো, এমন ভাবে রেখেছি যে ইনফিনিটি থেকে যে আলোগুলো আসছে, লাইটগুলো আসছে, সেই লাইটগুলো কোথায় মিলিত হবে বল, অ্যাট ফোকাস অফ অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্সের ফোকাসে তৈরি হবে, মানে এই যে এটা কি বল, এফ নট, আর এটা আবার এফ ই। মানে এই পুরো দৈর্ঘ্যটা এলটা কত হলো, এফ নট প্লাস এফ ই। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগবে। তাহলে ইমেজ will also produce at the focus of eyepiece lens. eyepiece লেন্সের ফোকাসে তৈরি হবে। তাহলে এবার এই আলোটা কি হবে, যখন এখানে যাবে, এটা যেহেতু এর ফোকাস মানে কি হয়ে যাবে বল, এরা অসীমে। তাহলে এই পেছন দিকে একটু টেনে দিবি, লাস্ট অফ দি ইমেজটা কোথায় তৈরি হচ্ছে বল, ইনফিনিটিতে। এরকম একটা ভাবছি আমরা। তাহলে প্রুফটা দেখ, মানে এর ওয়ার্কিং প্রিন্সিপাল। তাহলে আপতিত এই রশ্মিটা ধরলাম আলফা কোণ করেছে, ক্লিয়ার? তাহলে আপতিত রশ্মিগুলো যদি আলফা কোণ করে, ভালো করে বোঝ তোরা, তাহলে আমায় বল, এখানে নাম দিয়ে দে আগে। এটা অবজেক্টিভ লেন্সের সেন্টার, তাই ও। এটা আইপিস লেন্সের সেন্টার, তাই ক্যাপিটাল ই, ঠিক আছে? আচ্ছা, এই কোণটা আলফা হলে এই কোণটাও আলফা হবে, মানছিস? তাহলে এইটা ভালো করে দেখ, কার ফোকাস, ভালো করে বোঝ। এটা কার ফোকাস ছিল, এটা ছিল আমার অবজেক্টিভ লেন্সের ফোকাস। এটা কার ফোকাস বল, আইপিস লেন্সের ফোকাস, ক্লিয়ার? তাহলে এফও আর এফইটা ক্লিয়ার সবার, এফও আর এফই ব্যাপারটা ক্লিয়ার সবার। এই যে এতটা হলো, সরি, এতটা হলো এফও, ঠিক আছে? এল ইকুয়াল টু এফও এফ নট, এখন দরকার নেই, এটা ছেড়ে দে, এটা মুছে দে, এটা দরকার নেই এখন, পরে আসছি। ওটা আছে, ওই ফর্মুলাটা দরকার, আসছি পরে, এখন এটা। তাহলে আমায় বল, এই নামটা যদি তুই পি নাম দিয়ে দিস এই পয়েন্টটার, তাহলে বল
tan আলফা কত দিচ্ছে বল, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে tan আলফা কি দেবে বল, এই ছবিটাকে একটু মুছে, ছবিটা সবাই বুঝতে পেরেছিস তো, আলফা বিটা অ্যাঙ্গেল গুলো একটু মুছে একটু বড় করে আঁকছি, না হলে আলফাটা আসছে না, একটু বড় করে আঁকছি দেখ প্রথম থেকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আবার বলছি, এটা অবজেক্টিভ লেন্স, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে একটা আলো এরকম, একটা আলো এর সাথে প্যারালাল, একটা আলো এর সাথে প্যারালাল, বুঝে নে, ক্লিয়ার। এরা যেখানে গিয়ে মিলিত হচ্ছে, এরা যেখানে গিয়ে মিলিত হচ্ছে সেটা হলো আমার পি, এটা হলো আমার এফ, এটা হলো আমার ও, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আলফা। এটা এর কোথায় মিলিত হবে বল, ফোকাসে। সেটাই আবার কত, যেটা বললাম সেটা আবার কার জন্য বল, দ্বিতীয় জনের, সেটার জন্যই আবার ফোকাস। তাহলে দ্বিতীয় লেন্স হলো এই আইপিস লেন্সটা, আর একটু বড় করে আঁক যাতে নিচে অবধি যায়। তাহলে এই আলোগুলো, এই জন্য বললাম এই ছবিটা একটু বড় করে আঁকবি, ঠিক আছে, না হলে তুই মেলাতে পারবি না। তাহলে এই আলোগুলো এখানে গিয়ে যাচ্ছে, এবং যেহেতু এটা এটার ফোকাস হয়ে যাচ্ছে, তাহলে এই লাইনগুলো কি হয়ে যাচ্ছে বল, সবাই প্যারালাল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, প্যারালাল হয়ে যাচ্ছে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই পয়েন্টে আমার বল tan আলফা মানে কি আসা উচিত, এখান থেকে দেখে বল tan আলফা মানে কি আসে, লম্ব বাই ভূমি মানে কত, পিএফ বাই ওএফ হলো। আর এই পয়েন্টটা ই, এখান থেকে পি এর সাথে ই যোগ করে একটা ইয়ে ভাবলি, এই অ্যাঙ্গেলটাকে ভাবছিস বিটা, তাহলে tan বিটা কত আসে, আচ্ছা এটা যদি বিটা হয় এটাও বিটা হবে, এই যে এই কোণটাও বিটা হবে, তাহলে tan বিটা কত আসা উচিত বল, পিএফ বাই E1F। আর যা কনসেপ্ট ছিল যে অ্যাঙ্গেল যদি খুব ছোট হয় তাহলে কি হবে, tan আলফাটা আলফা দাঁড়াবে, তাহলে পিএফ বাই ওএফ, আর tan বিটাটা বিটা দাঁড়াবে, পিএফ বাই E1F বা ইএফ যাই বলিস না কেন, হলো, ক্লিয়ার। এবার এই দুটোকে যদি তুই ভাগ করিস তাহলেই না তুই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন পাবি। তাহলে বল অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন সেটা কত দেবে, বিটা বাই আলফা। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করিস, পিএফ পিএফ কেটে যাবে, তাহলে ইএফটা উপরে চলে গেল, ওএফটা নিচে পড়ে থাকলো, ক্লিয়ার। ইএফ মানে কি বল, ইএফ মানে কি ছিল, আইপিস লেন্সের, ইএফ মানে কি ছিল বল, আইপিস লেন্স। তাহলে আইপিস লেন্সের ফোকাল লেন্থ কত ধরেছি বল, আমরা এফই ধরতে পারি। আর অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ আমরা কত ধরেছি বল, এফ ও ধরতে পারি। তাহলে ম্যাগনিফিকেশন কত আসছে বল, খেয়াল করে, ঠিক আছে। এটা আমারই ভুল হচ্ছে, টেলিস্কোপটা একটু ইয়ে হচ্ছে, দাঁড়া উল্টো হবে, এফিটা বেশি, ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশনটা হচ্ছে, একটু দাঁড়া, তো দেখ এবার একটু ভালো করে বোঝ, একটু আমার অসুবিধা হচ্ছিল, এটার স্লাইডের প্রবলেম ছিল বলে। তাহলে দেখ আলফা বিটা অ্যাঙ্গেল গুলো ক্লিয়ার হয়েছে। এবার ম্যাগনিফিকেশন মানে ইমেজ বাই অবজেক্ট, তাহলে ইমেজ লাস্ট অব্দি কত অ্যাঙ্গেলে আছে বল, বিটা, অবজেক্ট গুলো কত অ্যাঙ্গেলে আসছিল বল, আলফা। তাহলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কত বসলো, বিটা বাই আলফা। এবার বিটা বাই আলফা যদি করিস তাহলে ইএফটা নিচে নেমে যাচ্ছে, ওএফটা উপরে উঠে গেল, নিচে ইএফটা থেকে গেল। এবার আমায় তুই বল ওএফটা মানে কি, অবজেক্টিভ লেন্সের ফোকাস, আর ইএফটা মানে কি বল, আইপিস লেন্সের ফোকাস। তাহলে ম্যাগনিফিকেশন কত পেলি বল, এফ নট বাই এফই। তাহলে ইনফাইনাইট ফোকাসিং হলে রিফ্র্যাক্টিং টেলিস্কোপে ম্যাগনিফিকেশন কত হবে, এফ নট বাই এফই। এটা ইনফাইনাইট ফোকাসিং, ঠিক আছে। এই ইনফাইনাইট ফোকাসিং কে নরমাল অ্যাডজাস্টমেন্টও বলা হয়। তোকে যদি কোশ্চেনে বলে, এটাই বেশিরভাগ আসে, ঠিক আছে,
খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনে বলে নর্মাল অ্যাডজাস্টমেন্টের জন্য টেলিস্কোপ আঁকো এবং তার ম্যাগনিফিকেশনের ফর্মুলা প্রুফ করো, তাহলে ছবি এঁকে পুরোটা করবি। আর যদি প্রুফ করো না বলে শুধু বলে এক্সপ্রেশন লেখো, তাহলে এটা লিখবি অবজেক্টিভ বাই আইপিস। ঠিক আছে, এরপর নেক্সট আমরা চলে আসছি রিফ্র্যাক্টিং টেলিস্কোপই আসছি, কিন্তু কি সেটাকে বলা হচ্ছে ডিস্টিংভিশন, মানে লাস্ট ইমেজটা কিন্তু আমার ডিস্টিংভিশন বা ক্যাপিটাল ডি দূরে, যেটা 25 সেন্টিমিটার, সেখানে তৈরি হয়েছে। ঠিক আছে, কিভাবে করছি, তাহলে দেখ ছবিটা একই, অসীম থেকে আলো আসছে আলফা কোণে, তারা প্রথম যে ইমেজটা তৈরি করলো সেটা হলো PQ1। তাহলে প্রথমটা বোঝা গে, তাহলে PQ1 যদি তৈরি করে তাহলে আমায় বল প্রথমটার ম্যাগনিফিকেশন বলতে একদম ফার্স্টেরটার, ক্লিয়ার, সেটা আগে বার করতে করলাম PQ1। এই PQ1টাই সেকেন্ড লেন্সের জন্য কি হিসাবে কাজ করছে বল, অবজেক্ট হিসাবে। সেটা এই যে PQ1টা যে তৈরি হলো সেটা কিন্তু সেকেন্ড লেন্সের ফোকাসের ভেতরে তৈরি হচ্ছে, তাহলে সেকেন্ড লেন্সের ফোকাসের ভেতরে মানে ওই ম্যাগনিফাইং গ্লাসের মতো বা যে তোর কি বল ইরেক্ট ইমেজের মতো চলে যাচ্ছে। তাহলে দেখ এখানে ইরেক্ট ইমেজের মতো তৈরি হচ্ছে, এই যে এই আলোটা এদিকে গেল, এই আলোটা এদিকে যাচ্ছে, এটাকে আগের বার প্যারালাল এঁকেছিলিস, ইনফাইনাইট ছিল বলে এবার প্যারালাল না, ইচ্ছা করে আনপ্যারালাল আঁকবি যারা এটা কর। আর এখান থেকে একটা ডটের টেন দিলাম, কত কাউন্ট করেছে বিটা, এটা বিটা হলে এটাও বিটা হবে। তাহলে আগে অ্যাঙ্গেল গুলো দেখে নে, ট্যান আলফা প্রথমে অবজেক্টিভ থেকে দেখ, ট্যান আলফা মানে কি লিখতে পারছিস, PQ1 বাই OQ1, PQ1 বাই OQ1, আলফা স্মল হলে ট্যান আলফা মানে আলফা, সেখানে ট্যান বিটা মানে বল PQ1 বাই EQ1, তাহলে PQ1 বাই EQ1 বিটা স্মল হলে ট্যান বিটা মানে বিটা, বসালাম। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন মানে বিটা বাই আলফা ভাগ করে দিলাম, তাহলে EQ1 নিচে পড়ে থাকলো OQ1, OQ1টা তো ফোকাস, কেন অসীম থেকে আগত আলোক রশ্মি ফোকাসেই মিলিত হবে, কার ফোকাস বল, অবজেক্টিভের, কিন্তু সেটা সেই বিন্দুটা এখন আইপিসের ফোকাস নয়। আগের বার কি হয়েছিল, এই দুটো ছবির মধ্যে ডিফারেন্সটা বল, আগের বার বুঝেছিলিস কি, আগের বার হচ্ছিল অসীম থেকে আলোটা যে বিন্দুতে মিলিত হচ্ছিল সেটা অবজেক্টিভেরও ফোকাস সেই পয়েন্টটা, আবার সেই পয়েন্টটা কি বল আইপিসিরও ফোকাস ছিল, কিন্তু এখন অসীম থেকে আগত রশ্মি ফোকাসে মিলিত হচ্ছে, সেটা অবজেক্টিভের ফোকাস, কিন্তু ওই বিন্দুটা আইপিসের ফোকাস না, ওই বিন্দুটা আইপিসের ফোকাসের ভেতরে, বোঝা গেল। তাহলে অবজেক্টিভের যেহেতু ফোকাস, তাহলে OQ1টাকে FO লিখতে পারি, EQ1টাকে কিন্তু আমরা FO লিখতে পারবো না, মানে FE লিখতে পারবো না, রেখে দিলাম। এবার এটার জন্য বল, এই লেন্সটার জন্য তাহলে PQ1টা অবজেক্ট, আর লাস্টে যে তৈরি হচ্ছে, এই যে লাস্টে যে তৈরি হলো P1Q1, এটা হলো কি বল ইমেজ। তাহলে আমরা ধরে নিচ্ছি PQ1টা অবজেক্ট হিসাবে কাজ করছে আইপিস লেন্সের জন্য, আর P1Q1টা ইমেজ হিসাবে কাজ করছে আইপিস লেন্সের জন্য, এবং সেই লাস্টের P1Q1টা তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তাহলে ওটা আমার কি ভিশনে তৈরি হচ্ছে বল, ডিস্টিং ভিশনে তৈরি হচ্ছে, তার মানে ইমেজ ডিস্টেন্সটা কার সাথে সমান, ওই 25 সেন্টিমিটারের সাথে সমান। লেন্স ইকুয়েশন বসালাম, তাহলে ইমেজ হলো কোন দিকে বল, এই লেন্সের জন্য অবজেক্টটা কোন দিকে, বাঁ দিকে, ইমেজও কোন দিকে বল, বাঁ দিকে, তাহলে দুটোই নেগেটিভ নেগেটিভ বসতো, কিন্তু কনভেক্স লেন্স বলে ফোকাল লেন্থটা কি আসলো বল, পজিটিভ। তাহলে এখান থেকে EQ1টা ক্যালকুলেট করে বসিয়ে দিলি, তাহলে VFE বাই V প্লাস FE, V এর জায়গায় লাস্ট লাইনে গিয়ে D বসালি, তাহলে EQ1 এখানে বাকি ছিল, তাহলে এবার ওই ভ্যালুটা এখানে এসে বসিয়ে দিলি, তাহলে এরকম আসলো। ক্লিয়ার কি ক্লিয়ার না, বোঝা গেল। EQ1টা যখনই তুই এখানে বসাবি, এই যে ভ্যালুটা EQ1টা দেখ নিচে আছে, EQ1টা দেখ নিচে আছে, তাহলে যখনই তুই ভ্যালুটা বসালি তাহলে উল্টে বসাতে হবে, তাহলে উল্টে বসালে কত হচ্ছে বল, D প্লাস FE বাই DFE, তাহলে যদি ভাগ করে দিস তাহলে কত আসছে 1/FE প্লাস 1/D, তাহলে এইটা হলো আমার ম্যাগনিফিকেশন, সেখান থেকে FE কমন নিলাম, তাহলে FE যদি কমন নিয়ে নিই, তাহলে FE কমন নিয়ে নিলে আমাকে FE গুণ করতে হবে, তাহলে 1 প্লাস FE/D। এবার এটা থেকে তুই যদি ইনফিনিটি ভিশনে যেতে চাস তাহলে কি ধরতে হবে, তখন লাস্টের যে ইমেজটা ইনফিনিটিতে তৈরি হচ্ছে, তাহলে ডিটা ইনফিনিটি বসাবি, তাহলে 1/ইনফিনিটি 0, তাহলে 1 প্লাস 0 1, তাহলে শুধু F0/FE পড়ে যাচ্ছে, দেখ আগের ইনফিনিটি ফোকাসিং এর জন্য ওটা পেয়ে যাচ্ছিস, বোঝা গেল। ইনফিনিটি ফোকাসিং হলে F0/FE, নর্মাল ফোকাসিং হলে F0/FE 1 প্লাস FE/D, নর্মাল ফোকাসিং বা ডিস্টিংক্ট ফোকাসিং বলছে, আর ইনফিনিটি ফোকাসিংটাকে নর্মাল অ্যাডজাস্টেন্ট বলছে, কারণ জেনারেলি ওটা ওরকম ভাবেই টেলিস্কোপটাকে রাখা হয়, বোঝা গেল। এরপর আমরা দেখ এই প্রুফগুলো দেখে নিবি, এরপর আমরা দেখ টেলিস্কোপের কিন্তু কতগুলো জিনিস পড়বো, কি রিফ্র্যাক্টিং টেলিস্কোপ আমরা কম ইউজ করি, কারণ এটার কতগুলো অসুবিধা আছে। ক্রোমাটিক অ্যাবারেশন মানে অনেকগুলো, দেখ জেনারেলি লেন্স কি করা উচিত, সব লাইটকে একটা বিন্দুতে ফোকাস করা উচিত, কিন্তু কি হয় যদি আলাদা আলাদা কালার হয়, ধর লাল হলুদ নীল, সবাই কিন্তু একটা বিন্দুতে ফোকাস হয় না, তাহলে ফোকাস বিন্দুগুলো অনেক হয়ে যায়, সেটাকে ক্রোমাটিক অ্যাবারেশন বলে। তাহলে অ্যাপারচারের সাইজ দেখ,
ব্রাইট ইমেজ তৈরি করতে গেলে কি করতে হবে? ব্রাইট ইমেজ মানে কি? টেলিস্কোপ মানে তো অনেক দূরের আলো আসছে এরকম, সেখান থেকে তো প্রচুর আলো আসে না। তাই যতটা আলো আসে তাকে গ্যাদার করতে চাই আমরা, মানে যতটা বেশি আলো টেলিস্কোপের মধ্যে দিয়ে যাবে তত ভালো, কারণ অনেক দূর থেকে তো বেশি আলো তো আর আসছে না। তাই অ্যাপারচারটা বড় করতে হয়। এবার বড় অ্যাপারচার করতে গেলে তার কস্টটাও কিছু বেড়ে যায়। আর যেহেতু এত বড় বড় লেন্স তৈরি করতে হচ্ছে, অ্যাপারচার বড় করতে হচ্ছে, এত বড় লেন্সকে হ্যান্ডেল করাও খুব ডিফিকাল্ট। সেই জন্য আমরা কি ইউজ করি বল? রিফ্লেক্টিং টেলিস্কোপ আজকাল ইউজ করি। তাহলে রিফ্লেক্টিং টেলিস্কোপে কি করা হচ্ছে দেখ, মিরার ইউজ করা হচ্ছে। ভালো করে দেখ, প্যারালাল লেন্স আসলো, এখানে একটা মিরার বা কনকেভ মিরার ইউজ করলাম, রিফ্লেক্ট হলো, রিফ্লেক্ট হয়ে এই প্লেন মিরারে আসলো, প্লেন মিরারে আবার রিফ্লেক্ট হয়ে এই আইপিস লেন্সের মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি। এটা কি ফোকাসিং দেখ, দেখতে পাচ্ছিস তো অসীম অব্দি যাচ্ছে, তার মানে কি ফোকাসিং? এখানে বল ইনফাইনাইট ফোকাসিং। তাহলে যেহেতু রিফ্র্যাক্টিং এ অসুবিধা, যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো আমার অবশ্যই রিফ্লেক্টিং এ কাজ দিচ্ছে। তাহলে দেখে নিবি যে কি কি আমার সুবিধা আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবার বলছি তোকে। এই কোশ্চেনটা দেবে রিফ্র্যাক্টিং আর রিফ্লেক্টিং এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয়, উত্তর হবে রিফ্লেক্টিং, এবং সেটা কেন ব্যবহার করা হয় তাহলে এটা। আর এটা যদি না আসে তাহলে ওর সাথে অরে দেবে রিফ্র্যাক্টিং এর রে ডায়াগ্রাম এঁকে প্রমাণটা করো। খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবার বলছি, টেলিস্কোপের দুটো প্রমাণ, কম্পাউন্ড মাইক্রোস্কোপের প্রমাণ, সিম্পল মাইক্রোস্কোপের প্রমাণ, এই চারটে প্রমাণ কিন্তু করতেই হবে, মাথায় রাখ, ঠিক আছে? এই যে ক্রোমাটিক অ্যাবারেশন কাকে বলে ওটাই বললাম, যে এটা একটা অপটিক্যাল ডিফেক্ট, যেখানে কি হচ্ছে বিভিন্ন কালার গুলো একটা পয়েন্টে ফোকাসিং না হয়ে বিভিন্ন পয়েন্টে ফোকাসিং হচ্ছে, ডিফারেন্ট কালার, যার জন্য ছবিটা কি হচ্ছে, রেজাল্টটা কি হচ্ছে বল, ব্লারি হচ্ছে। এটাকেই আমরা ক্রোমাটিক অ্যাবারেশন বলে থাকি, ঠিক আছে? এবার আমরা অঙ্কে ঢুকে যাচ্ছি। দেখ কি বলেছে, প্রথমে একটা টেলিস্কোপের লেন্স 44 সেন্টিমিটার, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন 10 বলা আছে। তাহলে লেন্সগুলোর ফোকাল লেন্থ জানতে চেয়েছে। তাহলে এই হলো দুটো ফর্মুলা, একটা এল ইকুয়াল টু এফ নট প্লাস এফই, বোঝা গেল? বলবি যে এল ইকুয়াল টু এফ নট প্লাস এফই কোনটা? ইনফাইনাইট ফোকাসিং এ তাই তো হচ্ছিল। দেখ কেন, এই একটা লেন্স, এই একটা লেন্স, এটা যেখানে ইমেজ তৈরি করছে ফোকাসে, সেটা আবার এটার জন্য সেই বিন্দুটা ফোকাসই কাজ করছে। তাহলে পুরোটার দৈর্ঘ্য কত হলো বল, এফ নট প্লাস এফই। আর ম্যাগনিফিকেশন মানে শুধু এফ নট বাই এফই, ম্যাগনিফিকেশন 10 বলা আছে, তাহলে এফ নট এফির ভাষায় পেয়ে গেলাম, এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। তাহলে 11 এফই ইকুয়াল টু 44, ক্যালকুলেট করলে তুই এফই আর এফ নট আলাদা করে বার করে নিতে পারবি, বোঝা গেল? ম্যাক্সিমাম টেলিস্কোপের অঙ্ক কিন্তু ইনফাইনাইট ফোকাসিং এর জন্যই আসবে, বা যেটাকে আমরা নর্মাল অ্যাডজাস্টমেন্ট বলে থাকি। নেক্সট কোশ্চেনটা দেখ, কাউন্সিলের কোশ্চেন, সেই কোশ্চেনটাই আছে। কি বলেছে, নর্মাল অ্যাডজাস্টমেন্ট কাকে বলে? নর্মাল অ্যাডজাস্টমেন্ট কাকে বলে না, যে অ্যাডজাস্ট মানে যেখানে কি করা হচ্ছে বল, ফোকাসিংটা ইনফিনিটি রাখা হচ্ছে, তাহলে লাস্ট ইমেজটা কোথায় তৈরি হচ্ছে বল, ইনফিনিটিতে। তাহলে এবার বলেছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপকে যদি নর্মাল অ্যাডজাস্টমেন্টে রাখি, তাহলে নর্মাল অ্যাডজাস্টমেন্ট মানেই ইনফাইনাইট ফোকাসিং। ইনফাইনাইট ফোকাসিং মানে এটা লিখতে পারিস আর এটা লিখতে পারিস। দেখ ইনফাইনাইট ফোকাসিং না হলে তো ম্যাগনিফিকেশন ফর্মুলা এটা না, তো ম্যাগনিফিকেশন ফর্মুলা 5 বসিয়ে দিলাম, তাহলে এফ নট মানে 5 এফই পেলাম। সেই সম্পর্কটা এখানে বসিয়ে আমি এফই বার করে নিতে পারলাম, এফির ভ্যালু বসিয়ে আমরা এফ নট বার করে নিতে পারলাম, বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেন, একটা এমসিকিউ দেখ, যে আইপিস লেন্সের ফোকাল লেন্থ কি হবে না অবজেক্টিভের থেকে কম হবে। তাহলে দেখতে পাচ্ছিস মাইক্রোস্কোপের সাথে কিন্তু উল্টো। মাইক্রোস্কোপে মনে রাখবি তাহলে কি, মাইক্রোস্কোপে এফিটা বড় হয়, টেলিস্কোপে এফিটা অবজেক্টিভ থেকে কম হয়, পুরো উল্টো কিন্তু, মাথায় রাখ, ক্লিয়ার? আচ্ছা এই যে যেটা কোশ্চেনটা প্রথমেই তোদের ওই মানে ডিসঅ্যাডভান্টেজেই বললাম, যে আমরা টেলিস্কোপের অ্যাপারচার বেশি নিতে চাই কেন, যত বেশি নেব তত লাইটকে আমি গ্যাদার করতে পারবো, ফলে রেজলিউশন বেশি হবে, ঠিক আছে? কারণ অনেক দূর থেকে তো আলো আসছে, এখানে তো আলো অত পরিমাণে আসে না। তারপরে কোশ্চেনটা দেখ, বলছে যদি একটা টেলিস্কোপের মুখে একটা মানে কিছু এসে বসে যায়, তাহলে কি কোনো এফেক্ট হবে? না, কোনো এফেক্ট হবে না। ও যে জায়গাটা বসলো সেই জায়গাটা দিয়ে আলো এন্টার করছে না, তার জন্য ব্রাইটনেসটা একটু কম হবে, বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? নেক্সট দেখ কি বলেছে, সেম টাইপের কোশ্চেন ঘুরিয়ে বলেছে, যে লেন্সের উপর কতগুলো কালো লাইন টানা হলো, দিয়ে একটা হোয়াইট হর্সের যদি ফটোগ্রাফ নেওয়া হয়, তাহলে কি সেটা জেব্রা দেখতে হবে? না, অবশ্যই না, হোয়াইট হর্সই লাগবে, বোঝা গেল? কি হবে, ব্রাইটনেসটা কম লাগবে। কেন? যে জায়গাগুলোতে কালো কালো জেব্রাওয়ালা লাইন টানা আছে সেই জায়গাটা কি হবে,
সেই জায়গাটাতে দিয়ে আলো ঢুকবে না, তাহলে ইন্টেন্সিটিটা কমে যাবে। বুঝতে পারলি? ওকে, নেক্সট দেখ কি বলেছে। এটা সেম কোশ্চেন, একটা টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার 7, তাহলে ম্যাগনিফাইং পাওয়ার মানে কত, f0/fe, তাহলে 7 ইকুয়াল টু f0/fe, তাহলে f0 ইকুয়াল টু 7fe বসিয়ে দিলি। দুটো লেন্স নিজেদের মধ্যে 40 সেন্টিমিটার ওপরে আছে, যেখানে নর্মাল অ্যাডজাস্টমেন্ট, নর্মাল অ্যাডজাস্টমেন্ট মানে কি, ইনফিনিটি ফোকাসিং, ইনফিনিটি ফোকাসিং হলেই কিন্তু সেটা এটা লেখা যায়, না হলে কিন্তু লেখা যায় না। তাহলে এখান থেকে কত পেলাম, f0 এর জায়গায় 8fe, তাহলে 8fe ইকুয়াল টু 40, তাহলে fe ইকুয়াল টু কত বল, 5, f0 ইকুয়াল টু তার 7 গুণ, তাহলে কত হলো বল, 35। বোঝা গেল? তাহলে এরকম একটা অঙ্ক টেলিস্কোপ থেকে কিন্তু তোরা ভাবতেই পারিস। নেক্সট দেখ একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপেরই অঙ্ক কাউন্সিলের। কি বলেছে, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপে অবভিয়াসলি দুটো লেন্স থাকে, একটার ফোকাল লেন্থ 2, একটার ফোকাল লেন্থ 5, অবজেক্টটাকে 2.4 এ রেখেছি, কোথা থেকে, অবজেক্টিভ থেকে। আর ফাইনাল যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা কততে তৈরি হচ্ছে বল, 25-এ। ফাইনাল মানে কিন্তু অবজেক্টিভ যে ইমেজটা করছে সেটা না, অবজেক্টিভ একবার করে একটা ইমেজ, সেটা আইপিসের জন্য অবজেক্ট হয়ে যে ইমেজটা তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা যে সলভটা করছি সেটা হলো অবজেক্টিভ লেন্সের জন্য, কি 1/v - 1/u = 1/f, ছবিটা মনে রাখবি কম্পাউন্ড মাইক্রোস্কোপের। এটা অবজেক্ট প্রথম, এটা হলো I1, যেটা এটার অবজেক্ট দিয়ে তৈরি করছে এদিকে I2, তাহলে এইটা হলো অবজেক্টিভ লেন্স। তার জন্য দেখ অবজেক্টটা বাঁদিকে, ইমেজটা ডান দিকে, তাহলে দেখ অবজেক্ট ডিসটেন্স নেগেটিভ, ফোকাল লেন্থ পজিটিভ, ইমেজটা ডান দিকে 12 পেয়েছি, তাহলে কি পেলি বল, এইটা 12 পেলি বেসিক্যালি। তাহলে তুই এখান থেকে ইজিলি ম্যাগনিফিকেশন বার করে নিতে পারিস, তাহলে 12/-2.5, ঠিক আছে, তাহলে কত আসছে বল, -5। আর যেটা ফাইনাল ইমেজ তৈরি হয়েছে, মানে যেটা আইপিস লেন্সে হচ্ছে, আইপিস লেন্সের ম্যাগনিফিকেশন কি পড়লি বল, 1+v/fe, কি পড়েছিলিস বল, 1+v/fe। এবার ভিটাকে কার সাথে সমান লেখা হতো বল, ডি এর সাথে, কেন, আমার ক্লিয়ার ভিশনে তৈরি হতে বলে। তাহলে এখানেও দেখ সেম, বোঝা গেল? তাহলে কত আসলো, 6। তাহলে দুটো লেন্সের ম্যাগনিফিকেশন আলাদা করে বার করে নিয়েছি, গুণ করে দিলে টোটাল ম্যাগনিফিকেশন পেয়ে যাবো, হ্যাঁ কি না? তাহলে দেখ টোটাল ম্যাগনিফাইং পাওয়ারই জানতে চেয়েছে, ক্লিয়ার কি ক্লিয়ার না, কত আসলো বল, -30। তুই উত্তরে -30ই লিখবি, মাইনাস দিয়ে বোঝা যাচ্ছে যে উল্টো তৈরি হচ্ছে I2টা অবজেক্টের তুলনায়। আচ্ছা নেক্সট, এটা নিজেরা করবি, চেষ্টা করবি, ঠিক আছে। ওই একই একদম প্রথম দিকে যে মায়োপিয়া হাইপারম্যাট্রোপিয়ার যে অঙ্কগুলো হচ্ছিল সেগুলোই দেখ। কি বলছে, 40-এর পরে কিন্তু দেখতে পায় না, 40-এর পর, আমি একটু বলে দিচ্ছি, 40-এর পরে দেখতে পায় না মানে শর্ট সাইট, বুঝতে পারলি তো, মানে 40 অবধি দেখতে পায়। তাহলে এই ইকুয়েশনে কি বসাবি, ডিস্ট্যান্ট অবজেক্টকে দেখতে হবে। ডিস্ট্যান্ট অবজেক্ট মানে অবজেক্টকে কোথায় রেখেছে, অনেক দূরে, মানে ইনফিনিটি। তাহলে ইমেজটা যদি 40-এ তৈরি হয় অসুবিধা নেই, ইনফিনিটির অবজেক্টে, তাহলে ফোকাল লেন্থ কত হতে হবে বল, -40 সেন্টিমিটার। তার মানে অবভিয়াসলি কি লেন্স, কনকেভ লেন্স। কি লেন্স, কনকেভ লেন্স। অবজেক্টটাকে যদি ইনফিনিটি রাখিস, তার ইমেজ 40-এ তৈরি হবে। কি বলেছে, যে ক্যান নট সি, 40-এর পর দেখতে পায় না, মানে 40 অবধি লাস্ট দেখতে পায়। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখ, সেম, একটা অবজেক্টিভ লেন্স আর আইপিস লেন্সের ফোকাল লেন্থ বলে দিয়েছে। তাহলে বলেছে ম্যাগনিফিকেশন পাওয়ার কত, নর্মাল অ্যাডজাস্টমেন্ট, নর্মাল অ্যাডজাস্টমেন্ট মানে ইনফিনিটি ফোকাসিং, কত হবে, f0/fe। আর দুটো লেন্সের মধ্যে দূরত্ব কত হবে বল, f0 + fe। তাহলে ভ্যালুগুলো বসাবি, যা আসছে তাই। ক্লিয়ার? ওকে, এরপর দেখ আমরা ঢুকে যাচ্ছি কিন্তু তোদের যে পার্টটা, সেটা হলো রিভিশন সিরিজের আমাদের লাস্ট চ্যাপ্টার। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কিছু আসে না, কিন্তু তাও আমাদের পড়তে হয়। সেটা হলো স্ক্যাটারিং কাকে বলে আর র্যালে ল কাকে বলে। স্ক্যাটারিং মানে আলো যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মাধ্যমে তার ধূলিকণা আছে, সবকিছু আছে, তখন সেই ধূলিকণা দ্বারা রিফ্লেকশন, মানে ধূলি অ্যাবজর্পশন হচ্ছে, ধূলিকণাগুলো আলোকে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে আবার ছেড়ে দিচ্ছে। তাহলে যখন ছেড়ে দিচ্ছে সেটা যে কোনো দিকে ছেড়ে যেতে পারে। তাহলে আলোর মোশনটা যদি দেখি, আলোটা দেখে মনে হচ্ছে কি এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে, এই স্ক্যাটারিং, এটাকে স্ক্যাটারিং বলে। তাহলে স্ক্যাটারিং কেন হয় সেটা যদি মনে রাখিস, মনে রাখবি অ্যাবজর্পশন, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, এই সব কারণের জন্য হয় বাই ডাস্ট পার্টিকেল। এবার কতটা স্ক্যাটারিং হবে সেটা ওয়েভলেন্থের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ইন্টেন্সিটি অফ স্ক্যাটার ওয়েভ
ইন্টেন্সিটি অফ স্ক্যাটার্ড লাইট I ইকুয়াল টু কি হয় ল্যামডা টু দি পাওয়ার 4 এর সাথে ব্যস্তানুপাতিক। মানে যার ওয়েভলেন্থ বেশি তার ইন্টেন্সিটি কম, মানে কম স্ক্যাটার্ড হয়। বুঝতে পারলি? যার ওয়েভলেন্থ বেশি সেটা কম স্ক্যাটার্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে যার ওয়েভলেন্থ বেশি তার ইন্টেন্সিটি কম। ইন্টেন্সিটি কম মানে কি, যে স্ক্যাটারিংটা হচ্ছে। ক্লিয়ার? দেখে নিবি এগুলো একটু ঝড়ের বেগে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে রামানের বেগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই পার্টটা থেকে তোকে যদি একটা মুখস্থ রাখতে হয় সেটা কিন্তু রামান এফেক্টই পড়তে হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। দেখ, আমাদের যেহেতু কলকাতায় এটা আবিষ্কার হয়েছিল, মানে যাদবপুরের উল্টো দিকে ISCS কাল্টিভেশন সায়েন্স ক্লাসেও দেখবি বলেছিলাম। কি হচ্ছে সেটা আগে বলছে না, বলছে একটা যদি বেনজিন টলিউনের সলিউশন নি, শুধু ঘটনাটা পড়ে রাখবি, কারণটা পড়ে রাখবি, ব্যাস। বেশি কিছু মাথা ঘামাতে হবে না, অঙ্ক ফঙ্ক এখান থেকে এই চ্যাপ্টার থেকে আসবে না, অঙ্ক একটাই আসবে, সেটা আমি পরে আসছি। তার মধ্যে ধরে নে নিউ নট ফ্রিকোয়েন্সির একটা আলো পার, আমি ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝাচ্ছি, বইতে ওয়েভলেন্থ দিয়ে বোঝা থাকতে পারে। ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কি বল, ব্যস্তানুপাতিক। ঢুকলো, তাহলে 3 রকমের রেডিয়েশন এদিক থেকে বেরোচ্ছে। কিছু জনের ফ্রিকোয়েন্সি যা ঢুকেছিল তাই, যা ইনসিডেন্ট হয়েছিল তাই, তাকে বলা হচ্ছে রেলে লাইন। কিছু জনের ফ্রিকোয়েন্সি যা ঢুকেছিল তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যান্টি স্টোক লাইন। আর কিছু জনের ফ্রিকোয়েন্সি যা ঢুকেছিল তার থেকে কম, তাকে বলা হচ্ছে স্টোক লাইন। আর এই পুরো তিনটেকে একসাথে মিলিয়ে বলা হচ্ছে রামান লাইন, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে রামান এফেক্ট। কেন হচ্ছে আসছি, তাহলে আবার বলছি। কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মনোক্রোমাটিক কালার যখন এন্টার হচ্ছে, 3 রকমের ফ্রিকোয়েন্সির কালার বেরিয়ে আসছে সমান, সেটা র্যালে। বেশি হলে অ্যান্টি স্টোকস, কম হলে স্টোকস। ওয়েভলেন্থ দিয়ে ভাবলে উল্টো, ওয়েভলেন্থ দিয়ে ভাবলে অ্যান্টি স্টোকের ওয়েভলেন্থ কম, স্টোকের ওয়েভলেন্থ কিন্তু বেশি। ক্লিয়ার? তুই ওয়েভলেন্থ দিয়েও ডিম, এবার একটা দিয়ে মনে রাখ। এবার কথা হচ্ছে যে কেন এরকম দেখতে পাচ্ছি, কারণটা কি? কারণটার জন্য এনার্জি লেয়ারের কথা ভাবতে হবে। এটা হলো ইনিশিয়াল এনার্জি লেয়ার বা লোয়ার এনার্জি স্টেট, এটা হলো ধরে নে ফাইনাল লেয়ার বা হায়ার এনার্জি স্টেট। এক একটা ভাব। প্রথমে কি হচ্ছে, ওই বেনজিন টলিউনে কি আছে, অ্যাটম আছে। লাইট পাঠাচ্ছিস মানে কি পাঠাচ্ছিস বল, ফোটন পাঠাচ্ছিস। কি পাঠাচ্ছিস, ফোটন পাঠাচ্ছিস। তাহলে 1 নম্বর কেসটায় কি হচ্ছে, ফোটন গুলোর এনার্জি কি কি, এক একটা ফোটনের এনার্জি কত করে বল, h নিউ নট। সেটা অ্যাটম গুলোর সাথে কোলাইডই করলো না, ডাজন্ট কোলাইড উইথ অ্যাটম। তাহলে যেটা বেরিয়ে আসলো এমিটেড ফোটন, তো কোলাইড না করলে এনার্জি ট্রান্সফার হবে না। তাহলে এমিটেড ফোটনেরও এনার্জি কি থাকবে বল, সেমই থাকবে, h নিউ নটই থাকবে। তাহলে এটা কি লাইনকে বোঝাচ্ছে বল, র্যালে লাইনকে বোঝাচ্ছে, কোনো রকম এনার্জি দিলই না। সেকেন্ড, না কিছুটা ধাক্কা খেলো অ্যাটমের সাথে, তাহলে কিছুটা এনার্জি দিয়ে দিল। তাহলে যেই ধাক্কা খেলো, তাহলে এখন কি হচ্ছে, ফোটনটা অ্যাটমের সাথে কোলাইড করলো। তাহলে যে অ্যাটমটা বেরিয়ে আসলো এমিটেড ফোটনটা, তার এনার্জি নিশ্চয়ই অল্প হলেও কি হবে বল, কম হবে। এই যে সামান্য পরিমাণ কম হলো। তাহলে এই যে সামান্য পরিমাণ কম হলো, এই লাইনটা কি লাইন দিচ্ছে বল, স্টোক লাইন। তাহলে তাহলে এখন ফ্রিকোয়েন্সিটা সামান্য পরিমাণ কি হচ্ছে বল, কম হচ্ছে। তাহলে স্টোকস লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, যে ফোটনটা মানে কোলাইড করছে অ্যাটমের সাথে, তার জন্য কিছুটা এনার্জি অ্যাটমকে দিয়ে দিল। তাহলে যে ফোটনটা বেরিয়ে আসলো তার এনার্জি কম, মানে ফ্রিকোয়েন্সি কম। তাহলে অ্যাটম সেই এনার্জিটা নিয়ে কি করলো, অ্যাটম যে অ্যাকসেপ্ট করলো এনার্জিটা, and goes to higher energy state, হায়ার এনার্জি স্টেটে পৌঁছে গেল। তাহলে ভালো করে ভাব, প্রথমটা কেসে কি হচ্ছে, ফোটন যতটা পড়লো ততটাই বেরিয়ে আসলো। পরেরটায় ফোটন যতটা পড়লো, তাহলে এটা র্যালে লাইন। পরেরটায় ফোটন যতটা পড়লো ততটা বেরিয়ে আসলো না, তার থেকে কম বেরিয়ে আসলো। আর সেই সুযোগে অ্যাটমটা কি হলো, তার লোয়ার থেকে হায়ারে চলে গেল। বুঝতে পারলি? কিন্তু কোনো কিছুই বেশি এনার্জি স্টেটে বেশিক্ষণ থাকতে পারে না। তাহলে কিছুক্ষণ পরই এই যে হায়ারে চলে গেছিল অ্যাটমটা, সেটা আবার নিচে নেমে আসতে চাইবে। তাহলে তখন তো সে এনার্জিটা ছেড়ে দেবেই। ভালো করে বুঝ, যখন যে অ্যাটমটা স্টোকের জন্য নিচ থেকে উপরে গেছিল, সে বেশিক্ষণ ওখানে স্টেবল না, তাহলে আবার ওটা থেকে নিচে নেমে আসবে। যখন নিচে নেমে আসবে তখন সে আবার এনার্জি ছেড়ে দেবে, সেই এনার্জিটা অন্য একটা ফোটন গ্রহণ করে নিচ্ছে। তাহলে আবার
এক্সাইটেড অ্যাটমটা যখন লোয়ার্স ডাউন টু লোয়ার অরবিট, নিচের অরবিটে যখন আবার ফিরে আসছে, তখন কিছু এনার্জি কি করছে বল, রিলিজ করে দিচ্ছে। সাম এনার্জি রিলিজ which will be accepted by another photon, অন্য ফোটনটা সেটা গ্রহণ করে নিচ্ছে। তাহলে যে ফোটনটা এটা গ্রহণ করলো সে এবার এমিট হয়ে আসছে, মানে বেরিয়ে আসছে। তাহলে এখন সেই এমিটেড ফোটনের এনার্জি কি হচ্ছে বল, অনেক বেশি হচ্ছে। ওর নিজের তো এইচ নিউ ছিলই, আর অ্যাটম ছেড়ে দেওয়ার জন্য আর একটা এক্সট্রা, তাহলে ডেল্টা এক্সট্রা হয়ে গেল। তাহলে বল এটা কি লাইন বল, অ্যান্টি স্টোকস লাইন। তাহলে হিসাব অনুযায়ী কিন্তু স্টোক লাইনের এনার্জি কম, অ্যান্টি স্টোক লাইনের এনার্জি বেশি। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, তাহলে অ্যান্টি স্টোক লাইনের এনার্জি যদি বেশি হয়, স্টোক লাইনের এনার্জি যদি কম হয়, তাহলে তো অ্যান্টি স্টোক বেশি দেখা উচিত, মানে বেশি উজ্জ্বল দেখা উচিত। তাও অ্যান্টি স্টোককে কম দেখা যায়, স্টোককে বেশি দেখা যায়, বেশি উজ্জ্বল দেখা যায়। কেন? দেখ, স্টোক, এটা নোটের থেকে দেখবি, আমি মুখে বলে দিচ্ছি। দেখ, স্টোক তৈরি হবে কি হবে না সেটা কার উপর ডিপেন্ড করছে? কারোর উপরই না। ফোটন এসে অ্যাটমকে ধাক্কা মারছে, অ্যাটম লোয়ার থেকে হায়ারে যাচ্ছে। অ্যাটম নর্মালি কি লোয়ার এনার্জি স্টেটেই অ্যাটমকে পাওয়ার প্রবাবিলিটি বেশি, এভাবেই লিখতে হবে যে অ্যাটম লোয়ার এনার্জি স্টেটে থাকার প্রবাবিলিটি বেশি। তাই ফোটন এসে যখন অ্যাটমকে ধাক্কা মারলো, অ্যাটমটা লোয়ার থেকে হায়ারে গেল, আর যে ফোটনটা ধাক্কা মারার পর বেরিয়ে গেল তার এনার্জি কমে গেল। আর অ্যান্টিস্টক হতে গেলে আগে থেকে অ্যাটমকে হায়ারে থাকতে হবে। তো অ্যাটম তো আগে থেকে হায়ার এনার্জি লেভেলে থাকতে পারে না, হায়ার থেকে তাকে লোয়ারে নেমে আসতে সময় অ্যান্টিস্ট্রোক দিচ্ছে। বেশি সংখ্যক, মানে হায়ার এনার্জি লেভেলে তুই কিন্তু বেশি সংখ্যক অ্যাটমকে পাবি না। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাই যেহেতু বেশি সংখ্যক অ্যাটমকে হায়ার লেভেলে পাবি না, তাই অ্যান্টিস্ট্রোকসের উজ্জ্বলতা সত্যিই বেশি। একটা অ্যান্টিস্ট্রোক আর একটা স্ট্রোককে যদি কম্পেয়ার করিস, একটা অ্যান্টিস্ট্রোক বেশি উজ্জ্বল। কিন্তু যেহেতু অ্যান্টিস্ট্রোক কম তৈরি হচ্ছে, ধর 3খানা তৈরি হচ্ছে, সেই জায়গায় স্ট্রোক 10খানা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে অনেকগুলো মিলে স্ট্রোকের ইন্টেন্সিটি অ্যান্টিস্ট্রোকের থেকেও বেশি হয়ে যাচ্ছে। একটার বেশি হলেও এখানে অনেকগুলো তৈরি হচ্ছে, তাই বেশি হয়ে যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? এরপর দেখা যাচ্ছে ডিসপারশন। ডিসপারশন মানে সবাই জানিস যে কি, একটা পলিক্রোমাটিক কালার ভেতর দিয়ে যখন পাস করছে, তখন রেড টু ভায়োলেট কি হচ্ছে বল, ভেঙে যাচ্ছে। এই যেটাকে ডিসপারশন বলে। ডিসপারশনের কারণ কি? ডিসপারশনের কারণ হচ্ছে মিউর ভ্যালু আলাদা আলাদা হয় প্রতিটা কালারের জন্য, ডিফারেন্ট হবে। কেন? ল্যামডাটা ডিফারেন্ট, মানে এই একটা প্রিজমেরই, কাচের প্রিজমেরই লাল কালারের জন্য যা মিউ, ভায়োলেট কালারের জন্য তাই মিউ নয়। তাহলে মিউ যদি আলাদা হয়, তাহলে সি বাই ভি এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ভেলোসিটি যদি ডিফারেন্ট হয়ে যায়, তাহলে কি হবে? একে অপরের থেকে মানে স্প্লিট হয়ে যাচ্ছে, তাই এরকম কালার দিচ্ছে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট যেটা অ্যাঙ্গুলার ডিসপারশন, ডিসপারসিভ পাওয়ার, এই এখান থেকেই অঙ্কটা আসবে। ডিসপারসিভ পাওয়ার মনে রাখ, ওমেগা দিয়ে বোঝানো হয়। ফর্মুলাটা মনে রাখ, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস 1। ভি মানে ভায়োলেট, আর মানে রেড, ওয়াই মানে ইয়েলো। অর্ধেক অঙ্কে ভায়োলেটের জায়গায় ব্লু বলা থাকতে পারে, ভায়োলেট আর ব্লু একই ব্যাপার, ঠিক আছে? আর যদি ইয়েলো বলা না থাকে, তাহলে ওই ভায়োলেট আর রেডটাকে তুই অ্যাভারেজ করে বার করে নিবি, ব্যাস। আর অ্যাঙ্গুলার ডিসপারশন কত হয়? মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এ মানে হচ্ছে প্রিজমের শীর্ষকোণ। ক্লিয়ার? বোঝা গেছে? শুধু মুখস্থ করে রাখ, ফর্মুলা অঙ্কে কাজে লাগবে। হয়ে গেল। প্রথমটা বলছে ডেভিয়েশন উইদাউট ডিসপারশন। কিভাবে সম্ভব? না, দুটো প্রিজম নিচ্ছি, প্রথমে একটা আলো ঢুকলো, সেটা দুটো কালারে ভাঙলো, এ যতটা ভাঙলো এ আবার ততটাই যোগ করে এখানে করে দিল, দিয়ে তাহলে এরকম। তাহলে ডেভিয়েশন হচ্ছে, কিন্তু আলো ভাঙছে না, বিস্পৃষ্ট হচ্ছে না। তার শর্ত কি? ওমেগা ডেল্টা ইকুয়াল টু ওমেগা প্রাইম ডেল্টা প্রাইম। ওমেগা হচ্ছে প্রথম প্রিজমটার ডিসপারসিভ পাওয়ার, ডেল্টা হচ্ছে প্রথম প্রিজমটার ডেভিয়েশন, ওমেগা প্রাইম হচ্ছে দ্বিতীয় প্রিজমটার ডিসপারসিভ পাওয়ার, ডেল্টা প্রাইম হচ্ছে দ্বিতীয় প্রিজমটার ডেভিয়েশন। ঠিক আছে? তার মানে দেখ, এখানে ডিসপারশন হচ্ছে না, কিন্তু ডেভিয়েশন হচ্ছে। আলো বেঁকে গেছে, দেখতেই পাচ্ছি লাস্ট অব্দি। নেক্সটটা উল্টো, বলছে ডিসপারশন হোক, অসুবিধা নেই, ডেভিয়েশন হলে হবে না। এরকমই দুটো প্রিজম, তাহলে এরকম দুটোতে ভেঙে গেল। এবার আরেকটু এটা হলো, দিয়ে এরকম প্যারালাল বেরোচ্ছে। তাহলে ইনসিডেন্ট লাইটটার সাথে রেড আর ভায়োলেটটা প্যারালাল থাকবে। বুঝতে পারলি? যে ডিসপারশন হোক, অসুবিধা নেই, কিন্তু
লাস্ট যে এমিটেড লাইট আর ইনসিডেন্ট লাইটটা প্যারালাল, তাহলে কোনো ডেভিয়েশন নেই। এটার শর্ত কি, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু মিউ প্রাইম মাইনাস ওয়ান ইন্টু এ প্রাইম। তাহলে মিউ হলো প্রথম প্রিজম, মিউ প্রাইম দ্বিতীয় প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এ প্রাইম একই রকম ভাবে প্রথম প্রিজম আর দ্বিতীয় প্রিজমের রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল, মাথার শীর্ষকোণটা। এখানে ঝড়ের বেগে করতে হবে, এগুলো কিচ্ছু নেই, ঠিক আছে। প্রাইমারি রেনবো কাকে বলে, সেকেন্ডারি রেনবো কাকে বলে? না, প্রাইমারি রেনবো মানে হচ্ছে যেগুলো, এই যে দেখে নে, প্রাইমারি রেনবো কাকে বলছে দেখ, লিখে আছে দেখে নিবি একটু। প্রাইমারি রেনবো মানে যেখানে রেড কালারটা উপরে থাকে, ভায়োলেট কালারটা নিচে হয়। কেন না, জলের ভেতরে, জলের বিন্দুর ভেতরে কবার প্রতিফলন হচ্ছে? একবার। মাথায় রাখবি, কবার প্রতিফলন হচ্ছে? একবার। কত ডিগ্রি কোণে তৈরি হয়? 40 থেকে 42 ডিগ্রি কোণে। পার্থক্য আসবেই আসবে। ডিসপারশনের ন্যাচারাল ফেনোমেনা রেনবো। রেনবো কেন তৈরি হয়? ডিসপারশনের জন্য। কত রকম রেনবো হয়? 2 রকম, প্রাইমারি সেকেন্ডারি। আর যদি ভেতরে দুবার প্রতিফলন হয় তাহলে হচ্ছে সেকেন্ডারি রেনবো। কত কোণে তৈরি হয়? 52 থেকে 55। এখানে কি হয়? ভায়োলেটটা উপরে থাকে, রেডটা নিচে থাকে। প্রাইমারি রেনবোই কিন্তু আমরা দেখতে পাই, কারণ ইন্টেন্সিটি বেশি হয়। সেকেন্ডারি রেনবোর ইন্টেন্সিটি অনেক কম হয়, তাই আমরা দেখতে পাই না। তাহলে তিনটে পার্থক্য পেয়েই গেলি এখান থেকে। আর একটা কোশ্চেন খুব আসে যে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো মানুষ একই রেনবো দেখতে পায় না কেন? কেন? তাদের আর্ক অফ, যে আমাদের যে অ্যাঙ্গেল অফ ভিশন বা আর্ক অফ ভিশন, সেই দুটো আলাদা হয়। এই তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসছি দেখ স্পেকট্রাম। স্পেকট্রাম কত রকমের হয়? 2 রকম, একটা এমিশন স্পেকট্রাম, একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবার এমিশন স্পেকট্রামও আবার কি হয়? তিনটে ভাগে ভাগ করা যায়। কন্টিনিউয়াস, লাইন, ব্যান্ড। কন্টিনিউয়াস মানে কালারগুলো পরপর লাল টু ভায়োলেট হচ্ছে। লাইন স্পেকট্রাম মানে কি, যে ব্রাইট লাইন গুলো সেগুলো লাইনের মতো তৈরি হচ্ছে, মানে দুটো লাইনের মাঝখানে ডার্ক রিজিয়ান আছে। আর ব্যান্ড, লাইনটা একদম লাইন না, একটু মোটা মোটা মোটা, মাঝখানে ডার্ক রিজিয়ান আছে। ক্লিয়ার? সিমিলারলি অ্যাবজর্পশন, একটা জিনিস মনে রাখবি খুব ভালো করে, এমিশন স্পেকট্রাম যে যে বস্তু দেখায়, অ্যাবজর্পশন স্পেকট্রামও কিন্তু সেই সেই বস্তুই দেখায়। মানে অ্যাবজর্পশন মানে কি আর এমিশন মানে কি? অ্যাবজর্পশন মানে বস্তুর ওপর আলো পড়ছে। তাহলে ধর বস্তুর ওপর আলো পড়ছে, তাহলে বস্তুর ওপর যখন আলো পড়ছে তখন এই জায়গাটাতে কালো পেলাম ডার্ক, আর এই জায়গাটাতে কালো পেলাম ডার্ক। এটা অ্যাবজর্পশন যদি কারোর হয়। এ কিন্তু এমিশন করতে পারবে। এ এমিশনে কি দেবে? ওই ঠিক ওই জায়গাটাতেই একটা রেড বা কিছু কালার, মানে একটা ব্রাইট কালার দেবে, আর আবার ওই জায়গাটাতেই একটা রেড বা কিছু ব্রাইট কালার দেবে, মানে ব্লু বা কোনো একটা ব্রাইট কালার দেবে। তার মানে ও যখন অ্যাবজর্ব করেছিল, যে যে ওয়েভলেন্থ গুলো অ্যাবজর্ব করেছিল, ওকে যখন এমিট করার সুযোগ দেওয়া হচ্ছে, ও কিন্তু সেই সেই ওয়েভলেন্থ গুলোই এমিট করছে। মাথায় রাখ, ঠিক আছে? কি পড়তে হবে এখান থেকে? অনলি সোর্স। কি পড়তে হবে? সোর্স গুলো পড়তে হবে, মুখস্থ রাখতে হবে কিন্তু, হ্যাঁ, খুব আসে সোর্স। আচ্ছা, এরকম একটা স্পেকট্রামের খুব উদাহরণ হচ্ছে সোলার স্পেকট্রাম। সোলার স্পেকট্রাম কিরকম স্পেকট্রাম? অ্যাবজর্পশন লাইন স্পেকট্রাম, মানে সূর্য থেকে। সূর্যের কোর কিন্তু আমরা দেখতে পাই না, সূর্যের আমরা আউটার স্ফিয়ার দেখতে পাচ্ছি। তাহলে সূর্যের কোর আরো গরম, তাহলে আর সূর্যের আউটার স্ফিয়ার অনেক গ্যাস আছে। কোর থেকে রেডিয়েশন গুলো যখন সূর্যের যে অ্যাটমসফিয়ার তাকে পেরিয়ে আসছে, তখন সূর্যের অ্যাটমসফিয়ারে কিছু কালার কি মিসিং হয়ে যাচ্ছে। কেন? ওখানে যে গ্যাসগুলো প্রেজেন্ট আছে তারা কিছু কিছু ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে নিচ্ছে, তারপর সেই আলোটা এসে আমার পৃথিবীতে পৌঁছাচ্ছে। তাহলে সেটার যে স্পেকট্রাম তাকে বলা হচ্ছে সোলার স্পেকট্রাম। তাহলে সোলার স্পেকট্রামে কি হয়? কিছু লাইন তাহলে মিসিং হয়ে গেল। সেই লাইনগুলো কেন মিসিং হয়ে গেল বল? যেহেতু সূর্যের অ্যাটমসফিয়ারে কি হচ্ছে, ওই গ্যাস যেগুলো প্রেজেন্ট আছে সেগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে বলে কিছু রেডিয়েশন। তাহলে কটা না, 9খানা কালো লাইন দেখা যায়। এই 9খানা কালো লাইনকে বলা হয় ফ্রনহপার লাইন। হপার ডবল এফ, খুব ইম্পর্টেন্ট। ফ্রনহপার লাইন কাকে বলে তার এক্সপ্লেনেশন, আর ফ্রনহপার লাইনের সিগনিফিকেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্রনহপার লাইনের সিগনিফিকেন্স, সিগনিফিকেন্সের সাহায্যে দেখ আমরা কিন্তু কোন কোন লাইনগুলো মিসিং আছে। আর আমাদের তো পৃথিবীতে স্যাম্পেল আছে যে এই গ্যাসের জন্য এই জায়গাটা মিসিং হওয়া উচিত, অ্যামোনিয়ার জন্য এটা হওয়া উচিত, হাইড্রোজেনের জন্য এটা। তাহলে দুটোকে কম্পেয়ার করে আমরা সানের অ্যাটমসফিয়ারে কি কি গ্যাস আছে সেই সম্পর্কে জানতে পারি, ওটাই সিগনিফিকেন্স লিখবি, ঠিক আছে? এরপর আসছি টেলুরিক লাইন। যে আমি যে এই পুরো প্র্যাকটিক্যালটা যদি পৃথিবীতে না করে পৃথিবীর বাইরে আর্টিফিশিয়াল স্যাটেলাইটে করি, তখন কিছু ব্ল্যাক লাইন আর দেখা যায় না। 9খানা ছিল ফ্রনহপার, 9খানার মধ্যে 1-2খানা বাদ হয়ে যায়। কেন না, দেখ সূর্যের অ্যাটমসফিয়ারে যেমন অ্যাবজর্ব হচ্ছে, কিছু লাইট আবার আমার পৃথিবীর অ্যাটমসফিয়ারে এসেও অ্যাবজর্ব হচ্ছে। তাই পৃথিবীর অ্যাটমসফিয়ারটা তো আমি জানতে চাই না। তাহলে যদি আমি পৃথিবীর বাইরে চলে যাই, আর্টিফিশিয়াল স্যাটেলাইটে চলে যাই, তখন ফ্রনহপার লাইন্স থেকে কি হচ্ছে, কিছু লাইন বাদ চলে যাচ্ছে। সেইগুলোকে কি বলা হচ্ছে বল? টেলুরিক লাইন্স বলা হচ্ছে।
বোঝা গেল? তাহলে আমাদের রে অপটিক্স কিন্তু কমপ্লিট। তাহলে আমাদের টোটাল অপটিক্সটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তাহলে টোটাল অপটিক্সের মধ্যে মাথায় রাখবি, অপটিক্সের আমাদের যে 14 নাম্বার আছে, 14 মার্কস আছে, তার কিন্তু 8 + 7 রে অপটিক্স 8, ঠিক আছে? আর ওয়েভ অপটিক্স 6। তো এই টোটাল 14 নাম্বার কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে, এবং তার মধ্যেও যদি বলিস তাহলে দুটো চ্যাপ্টার ভালো করে পড়। লেন্স, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, প্রুফ, লেন্স মেকার ফর্মুলা, 1/v - 1/u = 1/f, প্রিজমের প্রুফ, মিউ = sin a + delta m/2 sin a/2। আর এখান থেকে অবশ্যই কম্পাউন্ড মাইক্রোস্কোপের প্রুফ, সিম্পল মাইক্রোস্কোপের প্রুফ, রিফ্র্যাক্টিং টেলিস্কোপের প্রুফ, কেন রিফ্লেক্টিং টেলিস্কোপ ব্যবহার করব, এই কোশ্চেনগুলো। ওকে, থ্যাংক ইউ। ভালো করে রে অপটিক্সটা রিভাইজ কর। একটু পর মডার্ন ফিজিক্স শুরু হবে।